ফেসবুক গ্রুপে। আচ্ছা, ওটা কি কিসের ফাইল এগুলো ভাই? বিজনেস বিজনেস কার্ডের আর এটা কি কি ইলাস্ট্রেটরে ডিজাইন। করছেন? তো হ্যাঁ, ওকে ওগুলো ইলাস্ট্রেটরে করা। ওকে, ঠিক আছে ভাই, আমি এই যে বিজনেস কার্ডটা একটা বিজনেস কার্ডটা দেখানোর পরে আমি আপনারটা চেক করতেছি। ওকে। ওকে, তো বিজনেস কার্ডের ক্ষেত্রে প্রথমত আসি আমরা। দেখেন আমি যেখানে বিজনেস কার্ড লিখে সার্চ করছি বা আবার বিজনেস কার্ড লিখে গ্রাফিক রিভারে এসে আমি বিজনেস কার্ড লিখে সার্চ করলাম। এখন যে কোনো দু তিনটা ডিজাইন থেকেও আমি আপনাদের যেমন শুরুর দিকে বলছিলাম দু তিনটা ডিজাইন থেকে একটা ইউনিক বিজনেস কার্ড তৈরি করা, এক্ষেত্রে আপনারা হয়তো অনেকে দুই তিনটা ডিজাইন থেকেও বিজনেস কার্ড তৈরি করছেন। তো এমন কিছু কিছু ডিজাইন আছে যেটা দেখলে বা এদিক থেকে ওখান থেকে আরেকটা ডিজাইন একেবারেই একটা নতুন কিংবা ইউনিক ডিজাইন জেনারেট করা বা তৈরি করা যেতে পারে, নতুন আরেকটা ডিজাইন। এখান থেকে আমি একটা ডিজাইন এখান থেকে একটা ডিজাইন চয়েস করছি যেটা থেকে নতুন একটা ডিজাইন তৈরি করার জন্য। এই বিজনেস কার্ডটা, এই বিজনেস কার্ড থেকে আমরা একটা ইউনিক ডিজাইন বের করে নিয়ে আসবো। একাধিক বিজনেস কার্ড না, শুধুমাত্র এই বিজনেস কার্ডটা থেকে একটা ইউনিক ডিজাইন বের করে নিয়ে আসবো ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। আর ফটোশপের তুলনায় ইলাস্ট্রেটরে বিজনেস কার্ড ডিজাইন করা, শেপ ক্রিয়েট করা অনেক বেশি সহজ এবং অনেক দ্রুত করা যায় ইলাস্ট্রেটরে। তাছাড়া ইলাস্ট্রেটরে আমরা জানি সেটা আমাদের আর্টবোর্ডের বাইরেও কিন্তু সাপোর্ট করে, আর্টবোর্ডের বাইরেও এটা আমাদের সাপোর্ট করে থাকে। তো টার্গেটেড ডিজাইন রাখছে এটা। এখান থেকে আমরা একটা টোটালি ইউনিক ডিজাইন তৈরি করব। যে কোনো একটা ইমেজ আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা, ইমেজটা পরে নেই, আগে আমরা এখান থেকে ফাইলটা ক্রিয়েট করে ফেলি। তো ফাইল ক্রিয়েট করার জন্য ক্রিয়েট ফাইল, তারপরে আমি চলে যাচ্ছি ওয়েব। এখান থেকে বিজনেস কার্ডের সাইজ কত দিব? 3.25 না 50? 3.5, অর্থাৎ হ্যাঁ 3.50, যেটা হচ্ছে আমাদের অরিজিনাল সাইজ, সেই সাইজটা এখানে বসাইতে হবে। কিন্তু আমরা যখন ফটোশপে করতাম তখন কিন্তু ভিতর থেকে ছোট করে করে করতাম, এখানে এমনটা লাগবে না শুরুতে। তাহলে 3.5 আর এখানে হচ্ছে 2 ইঞ্চি, অর্থাৎ মেইন যেটা সেটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। আর এখানে ব্লিড কত দিব? 0.125। এই কারণেই দিচ্ছি যে আমরা সাধারণত যখন ফটোশপে করতাম শুধুমাত্র একসঙ্গে দুটাই নিয়ে নিত, উপর নিচ একসঙ্গে দুটাই নিত, কিন্তু এখানে আমাদের একসঙ্গে কিন্তু দুটাই নিচ্ছে না, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে, এই জন্য 0.125। আর্টবোর্ড একটাই থাক। তারপরে আসি অ্যাডভান্স মোডে। কালার মোড কি দিব? আমি যদি পিএনজি ট্রির জন্য ডিজাইন করতে চাই, আরজিবি থাকবে। 8GB থাকবে। আর সিএমওয়াই কে যদি কিছু ক্লায়েন্ট বা ফাইবার বা এদিক থেকে আপনি ডিজাইন করতেছেন সেক্ষেত্রে সিএমওয়াই কে রাখতে পারেন। আর এই যেগুলো স্টক মার্কেট প্লেস তারা সহসাই এইটাও তারা 8GB মোডে চায়, এবং এটা খুব সহজে যারা যখন প্রিন্ট করা হবে খুব সহজেই তারা কালার মোডটা চেঞ্জ করে নিতে পারে। এই জন্য এই মার্কেট প্লেস গুলো 8GB মোডেই চায় যেন। ভাইয়া একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। সরাসরি যে ক্লায়েন্ট গুলা কাজ দেয় তারা কি মানে ইলাস্ট্রেটরের ফাইল চায় নাকি ফটোশপের ফাইল চায়? আচ্ছা, সরাসরি যারা কাজ দেয় কিছু কিছু বায়ার আছে তারা ফটোশপ ইলাস্ট্রেটর সম্পর্কে জানে না, তার তারা শুধু কাজটাই দিয়ে দেয়। তারা শুধু কাজের বা আপনি কিভাবে কি করবেন তা আপনার কাছে স্যাম্পল দেখতে চাইবে। তারপরে হয়তো আপনি যে ইনফরমেশনগুলো সেটা তার পিডিএফ ফাইল চায়। ওনার কাছে ফটোশপের ফাইলও নাই, ইলাস্ট্রেটর ফাইলও নেই ওনার কাছে, উনি ওপেনও করতে পারেন, ওই সফটওয়্যারগুলো ওনার পিসিতে ইনস্টল করারও নেই। সেক্ষেত্রে উনি শুধু বলে কোন সফটওয়্যার নামও জানে না। সেক্ষেত্রে আপনাকে যেটা ভালো সেটাতেই মধ্যে করতে পারেন, যদি ফাইবার বা এগুলার ক্ষেত্রে হতে পারে যেটাতে ভালো লাগে সেটাতেই করতে পারেন। বায়ারের ক্ষেত্রে যদি আপনি সোর্স ফাইল দিয়ে দেন তাহলে ফটোশপের ফাইল বললে ফটোশপ দিতে পারেন, ইলাস্ট্রেটর ফাইল করতে গেলে ইলাস্ট্রেটর। আবার কিছু কিছু বায়ার সরাসরি বলে যে আমাকে ইলাস্ট্রেটরের ফাইল লাগবে, কিছু কিছু বায়ার নাম ধরে সফটওয়্যারে বলে দেয়। সেক্ষেত্রে আপনার বায়ার যেমনটা আছে তেমনটা, আর যদি বায়ার কোনো কিছু এগুলা না বলে থাকে তাহলে আপনার যেই সফটওয়্যারটা ভালো লাগে সেটাই করতে পারেন। তবে সেক্ষেত্রে উভয় ইলাস্ট্রেটরও সিএমওয়াই কে কালার মোড ব্যবহার করবেন এবং ফটোশপে সিএমওয়াই কে কালার মোড ব্যবহার করবেন, ফাইবার বা এই আপওয়ার্ক এই মার্কেট প্লেসগুলো যদি ক্ষেত্রে। থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। তো কালার মোড এখানে আসলাম, এখানে আপনি 150 রাখতে পারেন, 300 রাখতে পারেন, সমস্যা নেই। 150 সাপোর্ট করে, লেখা আছে যে 150 সাপোর্ট করে, 300 সাপোর্ট করে। 300 এদিকে ডিফল্ট, আর তেমন কিছুই নেই। এরপরে ওকে, তো আমরা ব্লিড সহ এখানে এটা তৈরি করে ফেলছি। বাইরেটা হচ্ছে আমার ব্লিড, ভিতরেরটা হচ্ছে আমার প্রিন্ট সাইজ। আমাদের এখানে সেভ জোন, যেটা সেভ জোন নেই। আর আমরা সাধারণত জানি যে ইলাস্ট্রেটর যখন আমরা কোনো একটা ফাইল নিই এটা কিন্তু ট্রান্সপারেন্ট থাকে, আমি যদি ফাইল সেভ ফর ওয়েবে যাই, আচ্ছা সেভেরটাও ডিটেইলস দেখানো হয়নি, এক্সপোর্ট সেভ ফর ওয়েবে যাই, ফাইল সেভ ফর ওয়েব, এক্সপোর্ট সেভ ফর ওয়েব। এখানে দেখেন এটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে আসতেছে, এখানে এটা আরো ফিট করে দিচ্ছি।
এটা আমার ট্রান্সপারেন্ট হয়ে আসতেছে। কিন্তু এখানে যখন আমরা দেখতেছি তখন কিন্তু এখানে আমাকে হোয়াইট কালার দেখাচ্ছে। বাস্তবে এটা ট্রান্সপারেন্ট থাকে, শুধুমাত্র পেজের বোঝার ক্ষেত্রে এখানে একটা ব্যাকগ্রাউন্ডে আর্টবোর্ড দেওয়া হয়েছে। এই জন্য আপনাকে যখনই ডিজাইন করবেন, যেমনটা আমরা ফটোশপে ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা শেপ করতাম, ঠিক এখানেও আমাদের সেই হিসাবে একটা শেপ তৈরি করে নিতে হবে। আর এই শেপটা আপনি এখানে বাইরে থেকেও নিতে পারেন, এখান থেকেও নিতে পারেন, তবে আমি কাজের সুবিধার্থে এখান থেকেই নিচ্ছি। তাহলে সিম্পল একটা ফুল পেজ শেপ নেওয়ার জন্য এখান থেকে চলে আসতেছে রেক্টেঙ্গুলার, তারপরে এখানকার ইন্টারসেক্ট লেখা আসছে, তার মানে এই কর্নার বরাবর আছে, আমি ঠিক এখান থেকে এই কর্নার বরাবর ইন্টারসেক্ট, তার মানে দুপাশ থেকে ঠিকঠাক আছে। এটার স্ট্রোক কালার আমি রাখবো না, তো স্ট্রোক কালারকে ক্লিক করলাম, স্ট্রোক কালারকে নান করে দিচ্ছি। স্ট্রোক কালার আমার থাকবে না, শুধুমাত্র এখানে আমার মেইন যে কালার সেই কালারটা এখানে দেওয়া হয়েছে। তারপর এটাকে সিলেক্ট থাকা অবস্থায় সিম্পল ভাবে সিলেক্ট করলাম, অবজেক্ট পাথ, পাথ থেকে হচ্ছে অফসেট পাথ। এখানে আসার পর আপনি প্রিভিউ যদি অন করে দেন তাহলে কি হচ্ছে সরাসরি আমরা দেখতে পাবো। প্রিভিউ অন করলাম, আর যেহেতু আমরা ছোট করব এই জন্য -.125, এটা এখনো অ্যাক্টিভ হয়নি, আসলে প্রিভিউটা অন অফ করলে ঠিকঠাক হয়ে যায়। এই যে আমার সেভ জোনের লাইনটা চলে আসছে, সেভ জোন এটাকে ওকে করলাম। তো এখানে দেখেন আরেকটা শেপ ক্রিয়েট হয়েছে, আগের শেপটা তো আছেই, এটা হচ্ছে আমার আগের শেপ, আর মধ্যখানে এটা আরেকটা শেপ ক্রিয়েট হয়েছে। ইলাস্ট্রেটরে শেপকে গাইডলাইন বানানো যায়, ইলাস্ট্রেটরকে শেপকে গাইডলাইন বানানো যায়। তাহলে আমি গাইডলাইন বানানোর জন্য রাইট বাটন ক্লিক করে মেক গাইডসে ক্লিক করতে পারেন, কিংবা সম্ভবত 5 কন্ট্রোল 5 শর্টকাট, কন্ট্রোল 5 চেপে ওই শেপটাকে আমরা গাইড বানিয়ে ফেলতে পারবো, এবং রাইট বাটন ক্লিক করে মেক গাইড করে একটা ভাবে করলে হলো। তারপরে এখানে যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আপনি ফুল করে দেন, এদিকে এটা একবারে বর্ধিত করে দিচ্ছি আমরা। কই গেল, এখান থেকে এটা ইন্টারসেক্ট আসতেছে, তার মানে হচ্ছে সে শেষ পর্যন্ত চলে গেছে। আর পিঙ্ক কালার দিয়ে আমাকে বুঝিয়ে দিচ্ছে যে এটা ঠিকঠাক আছে। এই যে পিঙ্ক কালারের একটা কালার আসছে, আর এটা স্মার্ট গাইড অন করে রাখতে হবে, এই যে স্মার্ট গাইড অন করে রাখতে হবে। তাহলে আমার বিজনেস কার্ড নেওয়ার বিষয়টা ক্লিয়ার। তো গাইডকে আমি লক করে রাখি, রাইট বাটন, গাইডকে লক করাই আছে, এখান থেকে রাইট বাটন ক্লিক করে লক গাইডস করে রাখতে পারেন। গাইডে যদি আমার সরাসরি নড়াচড়া করে তাহলে ডিজাইন কি হবে, গাইডকে আমরা লক করে রাখতে পারি, লক গাইডস। আর ব্যাকগ্রাউন্ডটাকে লক করে রাখতেছি আপাতত, ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করে লক করার জন্য শর্টকাট কন্ট্রোল 2। এবার আমি ডিজাইনটাকে বারবার এখান থেকে না দেখে, যেখানে আমি যে ডিজাইনটা থেকে একটা ডিজাইন কপি করতেছিলাম, রাইট বাটন, কই গেল কপি ইমেজ, আর এখানে এসে পেস্ট। তাহলে আমার ডিজাইনটা কিন্তু এখানে চলে আসছে, এখান থেকে ডিজাইন কিন্তু চলে আসছে। এই ডিজাইনটা আমরা দেখে দেখে এখন খুব সহজে করতে পারি। ওয়ালাইকুম আসসালাম ভাই। তাহলে এই ডিজাইনটা দেখে দেখে আমরা এখন খুব সহজে এখান থেকে আমরা ডিজাইনটা করে নিতে পারি, এখান থেকে দেখে দেখে আমরা ডিজাইনটা করে নিতে পারি। যেমন ফটোশপের ক্ষেত্রে আমরা এভাবে কিন্তু নিয়ে আসতে পারতাম না, এভাবে চাইলে নিয়ে আসতে পারতাম না। এখানে কপি করে দেখলাম, নিয়ে আসলাম, কপি করে পেস্ট করলাম, এখন ডিজাইন দেখবো আর করব। আমি এখানে কপি করতেছি না, এখান থেকে একটা ইউনিক ডিজাইন বের করে নিয়ে আসবো। আপাতত এটাকে লক করলাম কন্ট্রোল 2 দিয়ে, কাজের প্রয়োজনে আপাতত লক করলাম। তাহলে প্রথমত দেখেন এখানে কি কি বিষয়গুলো, শেপগুলো কি কি ভাবে উল্লেখ করা হয়েছে। একটা জিনিস মাথায় রাখবেন, এই জিনিসটা শেপ ক্রিয়েটের ক্ষেত্রে এই মাথায় রাখলে এখন ইউনিক শেপের ডিজাইন এখনো যাদের যাদের আসে না, এটা থেকে অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যেতে পারেন। এই ডিজাইন, এই আইডিয়া থেকে অনেক দ্রুত ক্লিয়ার হয়ে যাওয়া যেতে পারে। তাহলে দেখুন তো এই ডিজাইনটা আমার কি কর্নার বেস না রাউন্ড বেস, যেটা আমরা নিয়ে আসছি এটা কর্নার বেস না রাউন্ড বেস? কর্নার বেস ভাই। কর্নার বেস। এটা কিন্তু শুধুমাত্র বিজনেস কার্ডের ক্ষেত্রে বলতেছি না, ফ্লায়ারের ক্ষেত্রেও বলতেছি, ইউনিক ডিজাইন করার সবচেয়ে ভালো আইডিয়া। যেহেতু আপনি এটা কর্নার বেস আছে, আমরা এটাকেই কপি করব অনেকটা, তবে রাউন্ড করে ফেলবো, সহজ একটা আইডিয়া। অন্যভাবে করা যেতে পারে, এই আইডিয়াটা যথেষ্ট ভালো একটা ইউনিক ডিজাইন করার জন্য। এটা হচ্ছে আমরা দেখতেছি যে আমার কর্নার বেস, তাহলে এখান থেকে এই ডিজাইন থেকে আমরা যে ডিজাইনটা বের করব সেটা বের করব রাউন্ড বেস, অর্থাৎ রাউন্ড শেপ হবে এমন একটা আমরা আইডিয়া নিয়ে নিলাম। তাহলে আসি, এখানে একটা এপাশে একটা শেপ নেওয়া হয়েছে, তাহলে এই পাশেও আমি একটা শেপ তৈরি করে ফেলি। শেপ কই গেল, এখান থেকে শেপটাকে বাইরে বের করে নিচ্ছি, যেহেতু শেপ সব বরাবরই লাগতেছে, যেহেতু মিডিল বরাবর আছে অনুমান করে এখান থেকে আমি মিডিল বরাবর এখান থেকে এখানে একটা শেপ নিয়ে নিলাম, এখান থেকে একটা শেপ ক্রিয়েট করলাম। আর এটার কালারটা আপাতত আনুমানিকভাবে একটা যে কোনো কালারই রেখে দিই, আমি একটা যে কোনো কালার রেখে দিলাম, পরে কালারগুলো আপডেট করব, বা প্রয়োজনে আমি কি কি কালার নিয়ে বিজনেস কার্ড ডিজাইন করব সেই কালারগুলো মনে হয় একটা ব্যাচকে দেওয়া হয়েছে, আরেকটাকে মনে দেওয়া হয়নি, আমি দিয়ে দিচ্ছি কালারগুলো। এটা আমার কালেকশন করা, আপনারা নিজেরাও কালারগুলো কালেক্ট করতে পারেন। গ্রাফিক্স কই গেল, এখান থেকে গ্রাফিক্স কালার,
এখানে কালারে একটা পুরো কালেকশন এভাবে আপনারা করে রাখতে পারেন। এখন আমাকে কালার খুঁজতে হচ্ছে, এখান থেকে কালার এই যে কই গেল, কালার পিক করলাম, এখানে ক্লিক করো, ওখানে ক্লিক করো, ওয়েবসাইটে ক্লিক করো, এগুলা কিন্তু ঝামেলাপূর্ণ। আমাদের চিন্তা করতে হবে কিভাবে আমি দ্রুত করতে পারি। তো বিজনেস কার্ডে বা যে ডিজাইন গুলো বেশি বেশি কালার গুলো পারফেক্ট ব্যবহার হয়, সুন্দর করে একটা কালার চার্ট সাজিয়ে ফেলছি, আপনারাও নিচ থেকেও সাজাইতে পারেন এই কালার গুলো পিক করে নেওয়া বা বিভিন্ন থেকে কালার গুলো পিক করে নেওয়া। তো আমি চাচ্ছি যে এখান থেকে এই কালার গুলো নিয়ে একটা ডিজাইন করব, এখানকার এই কালার গুলো নিয়ে একটা ডিজাইন করব। তাহলে এই কালার কোডটাকে এটাকে ধরলাম, এটাকে টেনে বা কপি পেস্ট করে নিয়ে আসেন, একভাবে আনলে হলো। কালার কোডটা এখানে রেখে দিলাম, আমরা এখান থেকে কালার গুলো ব্যবহার করব। এখানে একটা কালার নিয়ে আসছি। তারপর বিজনেস কার্ডের যাবতীয় ইনফরমেশন গুলো বারবার লিখে সময় নষ্ট করার দরকার নেই, একটা ফাইল তৈরি করে রাখবেন। ফাইল, ওপেন, বিজনেস কার্ড টেমপ্লেট, এই যে এখান থেকে আসলাম, ওপেন। তো বিজনেস কার্ডের যে তথ্যগুলো থাকে সেগুলো আমার এই পাশে তৈরি করে রেডি করাই আছে। আমরা খালি পরবর্তীতে ডিজাইনটা তৈরি করব এবং কপি পেস্ট করব। এখানে আসলাম, যেহেতু এটা কর্নার আছে, তাও আমরা এখানে এটা রাউন্ড করে ফেলবো। এটাকে ক্লিক করলাম, অনুমানিক ভাবেই নিলাম যেন এখানে আমার লোগো বা কিউআর কোড এটা আমি বসাইতে পারি, এই দিক থেকে এটা তৈরি করে নিলাম। এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানকার এই কর্নারটা ধরলাম, এবার আনুমানিক ভাবে যতটা আপনি আপনার মতো নির্ভর করে এখানে একটু বাড়ায় নিচ্ছি। এখান থেকে আরেকটু মনে রাউন্ড করলে বেশি ভালো লাগতে পারে। ওকে, রাউন্ড করলাম। তো এটা আমার কর্নার ছিল উপরের দিকে, এটা আমি রাউন্ড করে নিলাম। আরেকটা জিনিস মাথায় রাখার চেষ্টা করবেন, যখন কোনো একটা ডিজাইন থেকে কপি জাতীয় জিনিসটা আমরা করতেছি, এই যে কর্নার বেস বা এগুলো তো আমরা চেঞ্জিংটা আনবই, তার সাথে ওখানে যে কালারগুলো ব্যবহার করা হয়েছে সেই কালারটা না ব্যবহার করা। যেমন এই বিজনেস কার্ডে অলরেডি অনেকগুলো কালার ভেরিয়েশন আছে, আমি যদি এখানে আসি অলরেডি অনেকগুলো কালার ভেরিয়েশন আছে, সেক্ষেত্রে আমি রেড কালারটাই টার্গেট করতেছি। তবে যখন ফ্লায়ার কিংবা একটা ক্ষেত্রে অনেক ক্ষেত্রে একটা দুটো কালার থাকে, ওখানে যে কালারটা আছে ওইটা ছাড়া অন্য কোনো কালার ব্যবহার করতে পারেন, যে কালারটা আবার ভালো লাগতেছে। এটাকে আমি রাউন্ড করতেছি, ব্ল্যাক আছে এখানে, আমি আপাতত ব্ল্যাক থেকে এই কালারটা পিক করলাম, এখান থেকে এই কালারটা পিক করলাম, এখানে শেষ পর্যন্ত নেওয়া হয়ে গেছে। ওকে, তারপর এটাকে একটা কপি করে নিই, কপি, এটার পিছনে পেস্ট করব। তাহলে শর্টকাট কি কি হবে, এটার পিছন দিকে পেস্ট করব আমি, কন্ট্রোল বি, জাস্ট কন্ট্রোল বি। আর এটার কালারটা দিচ্ছি আমি এখান থেকে এই রেড কালারটা, আমি দেখতে পাচ্ছি না কারণ এটা পিছন দিকে আছে, এটা হালকা টানের সামনের দিকে নিয়ে আসলাম। এই আইডিয়াটা আমি কোথা থেকে নিয়ে আসলাম, দেখেন দেখি এখানে একটা লাইন দেয়া আছে, এখানে একটা, এটা সাইডে একটা টানা একটা লাইন দেয়া আছে এখানে। তাহলে ওই লাইনের আইডিয়া থেকে আমি এখানে একটা এরকম একটা, এখানে দেওয়া আছে লাইন টানা ভাবে, আমি একটা রাউন্ডেড লাইন ক্রিয়েট করছি, এখানে একটা রাউন্ডেড লাইন। এখন আপনারা চাইলে গ্যাপও রাখা যেতে পারে, এটা একরকম, আমাদের এটা পুরো ডিজাইনটা আরেক রকম। দেখেন শেষ পর্যন্ত আমরা যাই, এটাকে সামনের দিকে দিয়ে দিলাম, এটাকে আরেকটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, পিছন থেকে আরেকটা পেস্ট করি, কন্ট্রোল বি দিয়ে আরো একটা পেস্ট করলাম। এটার কালারটা আমি আলাদা আরেকটা রাখলাম যে কোনো, এটাকে সামনের দিকে আরেকটু দিলাম, দুটা কিন্তু দুই কালার হয়ে গেছে। উপরের শেপটাকে প্রয়োজনে লক করলাম কন্ট্রোল 2 দিয়ে, পিছনের শেপ দুটাকে সিলেক্ট করলাম, পিছনের দুটো শেপ আছে দুটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল দিয়ে বা যে কোনো যেটা দিয়ে করা যায়, এখান থেকে এটা অল্টার চেপে মাইনাস করলাম। তাহলে এখানে এটা পুরো আমার মাইনাস হয়ে গেছে, এই পাশে টুলটা থেকে এটা মাইনাস। আবার একটু দেখানো যাবে। আচ্ছা, আবার দেখাচ্ছি। তাহলে দেখেন আমরা শেপ বিল্ডার টুল এবং পাথফাইন্ডার টুল উভয় ব্যাচকেই আপনাদের দেখানো হয়েছে, যেহেতু দুটো ব্যাচে আছি। তাহলে উপরের যে ডিজাইনটা আছে এখানে দেখেন, এটাকে আমি আপাতত লক করে ফেলছি উপরেরটা, যেন আমার কেটে না যায়। লক না করলেও হতো, লক যে করতে হবে এমনটা না, লক না করলেও হতো, আমি চাচ্ছি যেন নড়ে চড়ে না যায়, এজন্য এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করছি। আমি এই শেপটা আর এই শেপটাকে দুটাকে সিলেক্ট করতেছি, দুটাকে ধরে সিলেক্ট করলাম। আমরা জানি যে হচ্ছে শেপ বিল্ডার টুল কি করে, একটা শেপ থেকে আরেকটা শেপ ক্রস করে ফেলে। এক্সাম্পল স্বরূপ এখানে আমি একটা বৃত্ত নিলাম, এখান থেকে আরেকটা বৃত্ত নিছি, তাহলে এটা কালারটা আলাদা রাখি, এটা কালারটা আলাদা রাখলাম। তাহলে কি করবে, দুটাকে যদি সিলেক্ট করি, নিচেরটাকে যদি আমি কেটে ফেলতে চাই তাহলে কি করব, শেপ বিল্ডার টুলের শর্টকাট হচ্ছে শিফট এম, আর এখানকার শর্টকাটগুলো ধীরে ধীরে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। শেপ বিল্ডার টুলের শর্টকাট শিফট এম ডিফল্ট ভাবে। শেপ বিল্ডার টুলে আসলাম, এখানে যদি আমি অল্টার চেপে ক্লিক করি, এটা আমার ডিলিট, এটা আমার ডিলিট। ঠিক এই ট্রিক্সটাই আমরা ব্যবহার করছি এখানে। তাহলে এই দুটো লেয়ারকে আমি, দুটো শেপকে আমি সিলেক্ট করলাম, তারপরে এই রেড কালারটাকে আমি ডিলিট করতে যাচ্ছি। এটা পাথফাইন্ডার দিয়েও করা যাবে, কিন্তু শেপ বিল্ডার আমার কাছে বেশি ভালো মনে হচ্ছে, একটা দিয়ে করলে হলো। আমি দুটাকে ধরলাম, শেপ বিল্ডার টুলে আসলাম, শিফট এম, এবার রেড কালারকে
অল্টার চাপলে এখানে আইকনটা মাইনাস হয়ে যাচ্ছে, ক্লিক করলাম আমার এটা ডিলিট হয়ে গেছে। তাহলে এই পাশের এই মিডিলের শেপটা আমার ডিলিট হয়ে গেছে। আর এই শেপটাকে এখন চাইলে আমরা আনলক করে ফেলতে পারি, সবগুলোকে আনলক করলাম। দেখেন যে এই পাশে আলাদা কিছু শেপ আছে, এটাকেও চাইলে এখন আপনি ডিলিট করতে পারেন। উপরেরটাকে হাইড করলাম কন্ট্রোল 3 দিয়ে, মাউস পয়েন্টারটা দিয়ে দেন, শর্টকাটের মাউস পয়েন্টারটা। এই পাশে এটা চাইলে আপনি ডিলিট করতে পারেন, নাও করতে পারেন, ইচ্ছা আপনার। এই পাশে এই পয়েন্টারটাকে ধরলাম, যেহেতু ভাই উপরের শেপটা হাইড করছেন কিভাবে? কন্ট্রোল 3 দিয়ে হচ্ছে হাইড, আর আনহাইড হচ্ছে কন্ট্রোল অল্টার 3। আবার আনহাইড করতেছি কন্ট্রোল অল্টার 3, এগুলো শর্টকাটে করতেছি। আর ভিতর থেকে করতে হলে এই যে হাইড লেখা আছে আনহাইড, ক্লাসের মধ্যে দেখাইছিলাম। ওকে, আমরা চাচ্ছি যে এটা কাছাকাছি দূরত্বটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে, শুরুর দিকে দূরত্বটা কম করে নিয়ে আসা যেত। যেহেতু আমি দূরত্বটা এখানে কম করে নিয়ে আসি, হালকা করে ধরলাম, অ্যারো কি চেপে এটাকে কাছের দিকে নিয়ে গেলাম। যতটা দূরত্ব আপনার ডিজাইনের জন্য মনে হচ্ছে, যে কোনো ডিজাইন থেকে ডিজাইন করা যেতে পারে, তবে যেগুলো ফ্ল্যাট ডিজাইন আছে, এই যে এটার ফ্ল্যাট ডিজাইন, এখান থেকে বা আপনি কি ডিজাইন আইডিয়া বের করবেন, কিন্তু সিম্পল, সেক্ষেত্রে একটু বেশি শেপ জাতীয় যেগুলো আছে সেই ডিজাইনগুলো আমরা টার্গেট করতে পারি। ঠিক সেরকমই আমরা এখানে বেশি ফ্ল্যাট জাতীয় ডিজাইনগুলো টার্গেট করছি। তাহলে এই বিজনেস কার্ড থেকে আমি এটা নিয়ে আসলাম, এই লাইনের আইডিয়া থেকে এটাকে নিয়ে আসলাম, যেহেতু এখানে টানা আছে এখান থেকে আমি রাউন্ড রেটে চলে আসলাম, এখান থেকে একটা রাউন্ড নিয়ে আসছি। আর এখানে মোটেও এই কালারটা ভালো লাগতেছে না, কালার পিক করে এই কালারটা দিয়ে দিলাম, একটা শেপ হয়ে গেছে। এবার দেখেন এই জায়গায় এটা আমার টানা একটা কালার ব্যবহার করেছে, টানা একটা কালার দিয়ে দিচ্ছে এখানে। এটাও আমার কর্নার বেস, এটাকেও আমরা রাউন্ড করে ফেলি, এটাকেও রাউন্ড করে ফেলি। তবে এলাকাটা মনে একটু বেশি নিলে ভালো হতো, শুরুর দিকে এটা আরেকটু বড় করলে মনে হয় ভালো হতো। সমস্যা নেই, এখনো বড় করা যাবে, দেখি ওইদিকে না হলে আমরা এদিক থেকে বড় করব পরে। শেপে আসলাম, এখানে আরেকটা শেপ ক্রিয়েট করে এখান থেকে ধরে এখানে যেমন নেম এন্ড ডেজিগনেশন ঠিক আমরা দুটাই দিব, এখান থেকে এটা আরেকটু বড় করে নিই, নেম এন্ড ডেজিগনেশন বসাবো। শেপটা বসালাম, এটা পিছন দিকে নিয়ে যাচ্ছি, পিছন দিকে নিয়ে যাওয়ার জন্য শর্টকাটে নিয়ে গেলাম। কিভাবে নিয়ে গেলাম, যে কেউ একজন কন্ট্রোল, আচ্ছা থার্ড ব্র্যাকেট তো শো করাচ্ছি শর্টকাটে। আচ্ছা যাই হোক, এটা আমি পিছনের দিকে নিয়ে গেলাম এটার মতো করে। ঠিক সিমিলার, এটা আছে আমার কর্নার বেস, এটাকে আমি রাউন্ড করে ফেলতে পারি। এখান থেকে এই পাশের এই পয়েন্টারটা ধরলাম। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আমরা যখন শেপগুলো ছোট বড় করি, আমি যদি এই শেপটাকে পরবর্তীতে ধরলাম, এটাকে বড় করে, এই আমার রাউন্ড কিন্তু এটা নষ্ট হয়ে যায়, এটাকে রাউন্ড নষ্ট হয়ে যায়। এটারও ঠিক করার একটা উপায় আছে, এটা একটু পরে আসি। তো এটাকে আমি এটা এই পাশ থেকে এটা রাউন্ড করে ফেলি, এখান থেকে দুটো পয়েন্টার সিলেক্ট করলাম, এই পয়েন্টার দুটাকে পুরোটা রাউন্ড করা যেতে পারে। যেহেতু আমি এই পাশে এটা পুরোটা রাউন্ড করিনি, মনে হচ্ছে পুরোটা রাউন্ড ভালো লাগবে না, এই জন্য কিছুটা রাউন্ড করলাম, যতটুকু মনে হচ্ছে ওনা আনুমানিক ভাবে নিয়ে এলাম, পুরোটা হালকা একটু রাউন্ড করলাম। ওকে পারফেক্ট, এখানে নেম এন্ড ডেজিগনেশন ঢোকানো যেতে পারে। তারপর এখানে যে একটু শেপটা আছে, এখানে আমরা একটু স্টাইলিশ করতে পারি, যেমন এখানে একটু স্টাইলিশ করছে, এখানে একটা মাথায় আইডিয়া আসছে, এখানে একটু স্টাইলিশ করা যেতে পারে। তাহলে এখানে দুটাকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে লক করে নিই। আচ্ছা একটু শুধু একটা ফোন আসছে, হতে পারে অফিস থেকে। হ্যাঁ আসসালামু আলাইকুম। এই যে তাহলে আমি যেটা করতেছি, এখানে আমার মাথায় আইডিয়া আসলো যে আমি এখানে আলাদা একটা কালার রাখবো, এটা একটা আলাদা কালার রাখবো। এটাকে আর এটাকে শিফট চেপে ধরলাম, আর এখান থেকে আমরা শেপ বিল্ডার টুল দিয়েও করতে পারি। আর আমরা জানি যে এখানকার যেটা ডিভাইড, প্রত্যেকটা অংশকে সে আলাদা আলাদা করে ফেলে, ডিভাইড দিয়েও করা যেতে পারে। এখানে ডিভাইড করলাম, এটাকে ডিভাইড করা কি ঠিক হবে? ওকে ডিভাইডে করি, ডিভাইড করলাম, ডিভাইড করার পর আনগ্রুপ করতে হয়, সিলেক্ট করে রান বাটন ক্লিক করে আনগ্রুপ, এখান থেকে এটা হচ্ছে আনগ্রুপ। এখন এখানকার দেখেন এটা একটা আলাদা অংশ হয়েছে, এটা একটা আলাদা অংশ হয়েছে। যদি আনগ্রুপ কি করা হয়েছে দেখি, এটাকে টানি, আচ্ছা আনগ্রুপ করছি কি, আনগ্রুপ করে নি, আনগ্রুপ। এবার দেখি এটা একটা আলাদা অংশ, এখানকার এই পয়েন্টারটা আসি, এটা পয়েন্টার একটা আলাদা অংশ, দুই অংশ। তাহলে খুবই সিম্পল, আমরা এটাকে আমরা এখানে একটা গ্যাপও তৈরি করছিলাম মনে হচ্ছে, দেখি গ্যাপটা কি আছে, হ্যাঁ গ্যাপও তৈরি করছিলাম। একটু দেখি কিভাবে কাজটা দ্রুত করা যেতে পারে। আমার গ্যাপটাও থাকবে এবং এখানে কালারটাও চেঞ্জ হবে। ওকে জাস্ট শুধু আগের মতোই আনগ্রুপ করে নিছি। আর ভিতরে যেটা আছে, এটাকে ভিতরের শেপটাকে ডিলিট করে দিই, এই ভিতরের শেপটাকে ডিলিট।
ডিলিট করব না ডিলিট করব না, আচ্ছা ডিলিট নাই বা করি, এটার কালারটা চেঞ্জ করি, এটার কালারটা এখান থেকে এই কালারটা নিলাম। আর যদি মনে হয় যে ডিলিট করে ভিতরেরটা ভালো লাগবে তাহলে চাইলে ডিলিট করা যেতে পারে। আচ্ছা ডিলিট করে কি ভালো লাগতেছে না ডিলিট ছাড়াই ভালো লাগতেছে, আলাদা একটা কালার। আচ্ছা ডিলিট ছাড়াই আপাতত রাখি। এখানে একটা আমরা অলরেডি একটা ডিজাইন করে ফেলছি, অলরেডি একটা ডিজাইন করা হয়ে গেছে। এবার আরো একটা ট্রিক্স খাটাবো। এবার দেখেন ওই ডিজাইনের সঙ্গে যেন আমার মিলে না যায়, এই জন্য আরো একটা ট্রিক্স তৈরি করতে পারি। এখানে উনি ইনার আইকন বা নামগুলো ঠিক যেভাবে দিছে আমরা সেটার বিপরীতে কাজ করব, সেটার বিপরীতে। তাহলে পুরো ডিজাইনটাকে এখানকার আমি ধরলাম, পুরোটাকে ধরলাম, ধরে একটা গ্রুপ করলাম, গ্রুপ না করলেও হবে, গ্রুপই করলাম। এরপরে রিফ্লেক্ট করব। রিফ্লেক্টের শর্টকাট কি কেউ বলতে পারবেন? রিফ্লেক্ট টুলের শর্টকাট কি কেউ বলতে পারবেন? এটা হচ্ছে ও। এখান থেকে আমি ও প্রেস করলাম, ইন্টার। কিভাবে রিফ্লেক্ট করব এই পাশ থেকে প্রিভিউ দেখে নিই। ওকে, পুরো ডিজাইনটাকে আমরা উল্টাই ফেললাম। এখান থেকে এই ডিজাইনটা এ পাশে আছে, এই ডিজাইনটা আমরা এ পাশে করে ফেললাম। এটা এ পাশে লিখছে নিনি, এ পাশে আমরা এটা কিন্তু করে ফেললাম। তাহলে এটার ইউনিকনেসটা আমার আরো বেশি বেড়ে যাচ্ছে। এবার বাকিবার যে অপশনগুলো আছে সেটা করে ফেলি। আরো একটা শেপ করা যেতে পারে, ফোন নাম্বার আইকনগুলো এখানে ইনি এইভাবে দেখেন কর্নার বেস দিছে। এই ডিজাইনটা আমরা আরেকটা করি, এখানে আমরা রাউন্ড বেস করব, এভাবে রাউন্ড করব না, আরো বেশি পরিবর্তন নিয়ে আসি যেন কোনোভাবেই ওখান থেকে কপি করছে সেটা বোঝা না যায়। এটার জন্য আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, রেক্ট্যাঙ্গুলারটা বরাবর এখান থেকে এটা নেই, তারপর চারপাশ থেকে এটা রাউন্ড করে নিচ্ছি, এখান থেকে এটা রাউন্ড করে নিলাম। রেক্ট্যাঙ্গুলার এটা ব্যবহার করা যেতে পারে। ওকে, আর একটু বড় করে নিলে মনে হয় ভালো হবে। ঠিক গাইডলাইন পর্যন্ত নিচ্ছি, এখানে একটা দুটা তিনটা, 1 2 3, হালকা সামান্য বড় করি, সামান্য বড় করলাম। এখান থেকে এটা চাপাইনি, যেরকমটা ডিজাইনটা করতে যাচ্ছি ওভারঅল আমি রাউন্ড করতে যাচ্ছি, ওভারঅল রাউন্ড করতেছি। আচ্ছা এটাকে ডিলিট করে দিলাম। এবার এটাকে আমি সমান 3 ভাগে ভাগ করব, এটাকে সমান আমি 3 ভাগে ভাগ করব। সমান কিভাবে 3 ভাগে ভাগ করা যেতে পারে, কোনো আইডিয়া? টুল কিন্তু অলরেডি সব দেখানো টুল হয়েছে। দিয়ে ভাই স্কেল টুল ভাই, স্কেল। আচ্ছা তাহলে আমরা আসি, এটাকে আমি বাইরের দিকে নিয়ে আসলাম, প্রয়োজনে বাইরের দিকে নিয়ে আসলাম। লাইন টুল দিয়ে আমার মনে হচ্ছে দ্রুত করা যেতে পারে, একটা কাজ তো অনেকভাবে করা যায়, আমার যেটা মনে হচ্ছে যে 3 ভাগে ভাগ করার জন্য আমরা এটাতে লাইন টুল ব্যবহার করতে পারি। এখান থেকে আমি একটা লাইন টুল ক্রিয়েট করলাম, এটাকে অল্টার চেপে একটা দুটা তিনটা এভাবেও করা যেতে পারে, কিংবা কয়টা লাগবে 1 2 3 4টা লাগবে। আচ্ছা স্ট্রোক আপাতত 1 দিয়ে রাখি, এখানে স্ট্রোক দিলাম 1, আপাতত দিয়ে রাখলাম দেখার জন্য। এটাকে আমি ধরে দিচ্ছি একেবারে এটার উপরের দিকে ইন্টারসেক্ট, তার মানে একেবারে পারফেক্ট বরাবর। এটাকে এটার ইন্টারসেক্ট বরাবর, আর এই দুটো মিডল বরাবর সমান 3 ভাগে ভাগ করব, মিডল বরাবর। ওকে, তাহলে তিনটাকে ধরলাম, অ্যালাইন করে ফেলি। অ্যালাইন 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 কোথায়? এই যে অ্যালাইন, এটা অ্যালাইন টু কি হবে, সিলেকশন না আর্টবোর্ড না কি অবজেক্ট? অ্যালাইন টু কি অবজেক্ট অবজেক্ট না, এটা অ্যালাইন টু সিলেকশন হবে, সিলেকশন হবে। সিলেকশনই হবে। এটা মিডল অ্যালাইন করলাম, তার মানে এখানে আমার মিডল হয়ে গেল। এবার গ্যাপটা পূরণের জন্য এখান থেকে ডিস্ট্রিবিউট, তাহলে এখানকার আমার এখান থেকে যতটুকু ফাঁকা এখান থেকে যতটুকু ফাঁকা প্রত্যেকটাই সমান ভাগে ভাগ হয়ে গেছে। আর এগুলো আমার এখন আর প্রয়োজন নাই, এখানে স্ট্রোক আমি 0 করে দিচ্ছি দেখার জন্য। তাহলে এখানকার সবগুলোকে ধরলাম, এই লাইনটা একটু বেশি উপরে উঠে গেছে, আচ্ছা আর একটু জুম করে দেখতে পারেন, কিন্তু দেখেন এটা আমার পিছন দিকে চলে গেছে আসলে। এখানে লাইন বরাবর নিয়ে নিচ্ছি, তাহলে এখান থেকে লাইনগুলোকে আবার ধরে এখান থেকে আবার ডিস্ট্রিবিউট করে ঠিকঠাক করে নিলাম। প্রয়োজনে একেবারে জুম করে দেখবেন, একটু মিসিং গেছিল, পুরাটাই জুম করে দেখে নিলাম। তিনটাকে ধরার পর সবগুলাকে ধরলাম, এখান থেকে ডিভাইড। এবার যদি দেখি আনগ্রুপ করি, এটা একটা এটা একটা এটা একটা, তিনটা 3 ভাগে ভাগ হয়ে গেছে, প্রত্যেকটাই আলাদা আলাদা। কালারের জন্য আরো কালার ভেরিয়েশন আরেকটা আইডিয়া আসছে, যে এখান থেকে এই কালার ভেরিয়েশনটা আমরা ব্যবহার করব, যেহেতু রেড এর মধ্যে আছে এর কালার ভেরিয়েশনটা ব্যবহার করা যেতে পারে। এটা এখানে রাখলাম, আর এখান থেকে আমরা আস্তে আস্তে রেড থেকে কালারটাকে আস্তে আস্তে ডাউন করতে থাকবো, এখান থেকে ডাউন করতে থাকবো। তাহলে এখানকার এটা সিলেক্ট করলাম, এখান থেকে এই কালার, এটা আসি এখান থেকে এটা সিলেক্ট করলাম, এখান থেকে এটা এই কালার, আর এখানকার এই দুটো কালার একই রকম।
তাহলে উপর থেকে এটা একটা এটা একটা এটা একটা তিনটা রেড কালারের মধ্যে ভেরিয়েশন তৈরি করে ফেললাম। আর এখানে কিন্তু এমনটা ছিল না, এখানে আলাদা একটা ভেরিয়েশন তৈরি করে ফেলছি। আর এবার বাকিবাদ পরে যেটা আছে ঠিক এখানকার ইনফরমেশন বা বাকিবাদ যেগুলো আছে সেগুলো নিয়ে আসি। এটার জন্য বিজনেস কার্ড টেমপ্লেটে এইভাবে যে যে আইকনগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি সেই আইকনগুলো সম্পূর্ণ এখানে রেডি রাখবেন। তাহলে ফোন নাম্বার, মেসেজের আইকন কোনটা নেওয়া যেতে পারে, এটা ফোন নাম্বার, শিফট চেপে ক্লিক করব। আরেকটা হচ্ছে লোকেশন কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, আর এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট বা টেনে আনলেও হয়ে গেল। উপরের দিকে নিয়ে আসতেছি। আর রেড কালারের মধ্যে কোন কালারটা ভালো লাগতে পারে, এই রেড কালারের মধ্যে কোন কালারটা ভালো লাগতে পারে? হোয়াইট সাদা দিলে বা কালো দিতে পারেন ভাই। হোয়াইট কালারটা বেশি ভালো লাগবে, হোয়াইট কালারটা বেশি পারফেক্ট লাগবে। থ্যাংক ইউ সো মাচ, হোয়াইট কালারটা বেশি ভালো লাগবে। এখান থেকে আইকনগুলোকে টেনে নিয়ে আসলাম, আরো দ্রুত করলে দ্রুত করা যায় সব। আপু তো এখনো তো লেয়ার সাজানোতে যায়নি আপু, লেয়ার সাজানো দেখাবো, চিন্তা করিয়েন না প্লিজ। লেয়ার সাজানো তো আজকে দেখাই দেবো। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। না ঠিক আছে, আমি লেয়ার সাজানো দেখাবো, চিন্তা করিয়েন না। আর ইলাস্ট্রেটর লেয়ারটা পারফেক্ট সাজাইতে হবে এমনটা না, কিছু কিছু মার্কেটপ্লেস লেয়ার সাজানো যায়। ঠিক আছে, আজকে দেখাবো। এখান থেকে আমি আইকনের এটারও কালার হোয়াইট করে দিই, এটারও কালার হোয়াইট করলাম। আইকনগুলো যার যেখানে বসানো সেখানে বসায় দিয়ে দিই। আচ্ছা, লোকেশন আইকনটা এই আইকনগুলোর সাথে আসলে পারফেক্ট হচ্ছে না, নিলাম আইকনটা এখান থেকে হালকা করে ছোট করে দিই, ছোট আইকনে ভালো লাগবে। আপাতত আনুমানিক করে মিডল নিয়ে আসি, তারপরে দিব মেসেজ, অর্থাৎ আমার যে যে বিষয়গুলো আস্তে আস্তে আইকনগুলো আরেকটু ছোট করি, এখানে আরেকটু ছোট রাখলাম, এখান থেকে এটা আরেকটু ছোট করি, ছোটই মনে হয় ভালো লাগবে মনে হচ্ছে। আর সবশেষে এখানে হচ্ছে লোকেশনের আইকন, লোকেশনটা মানে লম্বা হলে ভালো হতো, আচ্ছা যাই হোক সমস্যা নেই। তাহলে এই আইকন এখানে শিফট চেপে ধরলাম, এখান থেকে এটা মিডল লাইন, অ্যালাইন করে গেল, এখান থেকে এটা অ্যালাইন টু হবে, সিলেকশনই থাকবে মিডল লাইন। তাহলে প্রত্যেকটা আমার এখান থেকে অ্যালাইনগুলো ঠিক হয়ে গেছে। এখন প্রত্যেকটাকে আচ্ছা অ্যালাইনগুলো এভাবে না করে এটা আর এটা, এবার দেখেন অ্যালাইন টু কি অবজেক্ট এটা দিয়ে হবে, এটা সিলেক্ট করলাম, এখান থেকে এটা সিলেক্ট করলাম, তারপর পিছন থেকে পিছনের শেপটাকে সিলেক্ট করলাম, এখান থেকে এটা মিডল লাইন, এই শেপের সাথে এটা মিডল লাইন, এই শেপ আর পিছনের শেপ, আবার এটাকে মিডল লাইন, এই শেপ পিছনের শেপ, এটাকে মিডল লাইন। প্রত্যেকটা আইকন আমার মিডল লাইন হয়ে গেছে। আপনি যদি উপর নিচ ঠিকঠাক করতে চান তাহলে এখান থেকে ধরে এখান থেকে মিডল লাইন, এটা উপর নিচও ঠিকঠাক হয়ে যাবে। এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রে এটা হচ্ছে মিডল লাইন, এই শেপ পিছনের শেপ মিডল লাইন। ফটোশপে অনেক লাইন করছি। আর আইকনের ছোট বড় যেটা মনে হচ্ছে প্রয়োজনে ছোট বড় যেমনটা মনে হয়, আমি মেসেজের আইকনটার মতো করে দিই। আর গাইডলাইন নিয়ে মেসেজের আইকনটা ছোট বড় করা যেতে পারে যদি মনে হয় আপনার এদিক থেকে। আসলাম ভাই আগে আপনার মাউসের সামনে একটা হলুদ রঙের পয়েন্টার আসছে, এখন আর সেটা আসে না। ওটা ভিডিওর মধ্যে আসে ভাই, এখন কি ভিডিওর মধ্যে কি এখনো আসে না? ক্লাসের মধ্যে তো আসতো না ভাই, ভিডিওর মধ্যে আসে। আচ্ছা ঠিক আছে, আমি চেক করতেছি। ঠিক আছে, তো আমি এখানে আইকনগুলো অ্যালাইনমেন্ট করে ফেললাম। আপনারা যদি মনে আরো দিক থেকে করতে পারেন, বাকি বাদ যে টেক্সটগুলো আছে আনবো আর ছাড়বো। তাহলে ফোন নাম্বার, নেম আর কি আছে এখান থেকে ইনফরমেশনগুলো কই, ইনফরমেশন সিলেক্ট, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ইনফরমেশন চলে আসছে। ইনফরমেশনগুলো অবশ্যই ব্ল্যাক কালার বলতে এখানে যে কালারটা আছে এই কালারটা দিয়ে দিই, এই কালারটাই যথেষ্ট ভালো লাগতেছে। যার সঙ্গে যেটা অ্যালাইন করার দরকার সেটা অ্যালাইন করে দিয়ে দিই। এখানে এটা উপর থেকে এখান থেকে ঠিকঠাক পারফেক্ট। এখানে ফন্ট সাইজ কত ভালো লাগতে পারে, আচ্ছা 7 আছে 6 করে দিই, যেহেতু কাছাকাছি আছে 6 দিই। ফন্ট সাইজ 6, মনসেরাট মিডিয়াম দেওয়া আছে, যদি মনে হয় যে রেগুলার ভালো লাগবে রেগুলার দিয়ে দিই, রেগুলার ভালো লাগতেছে। এটাকে এইখানে আইকনের সঙ্গে অ্যালাইনটা করি, এটা আর এটা, আইকনকে ক্লিক করলাম, এখান থেকে এটা অ্যালাইন, এটা আর এটা, আইকনকে ক্লিক করলাম, এটার সাথে এটা অ্যালাইন, এটা আর এটার সাথে এটা অ্যালাইন। অ্যালাইনের বিষয়টা কি বুঝতেছেন?
কেউ না বুঝলে বলবেন, কিন্তু ফটোশপের তুলনায় এখানে অ্যালাইনটা আলাদা। সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন, তাহলে এইখানে আইকন বেস অ্যালাইন হয়ে গেছে। এগুলাকে আমি যতটা কাছে আপনার ভালো মনে হয় ততটা কাছে ডিজাইনের দিয়ে দিলাম। ওকে, পারফেক্ট। যতটা ডিজাইনের কাছে দেওয়ার ততটা এখানে দিয়ে দিলাম। এবার আসি নেমের বিষয়টা। নেমের জন্য আগে আমাদের ডিজাইন করা আছে, বারবার নেমের ঝামেলার হওয়ার কোনো কারণ নেই। নেম, এখান থেকে নেম চলে আসছি। এখানে রেডের মধ্যে এখানেও হোয়াইট কালার ভালো লাগবে। যেহেতু এটা এ পাশ থেকে শুরু হচ্ছে তো টেক্সট অ্যালাইন হবে এ পাশ থেকে, এইজন্য এটা এ পাশ থেকে অ্যালাইন। আইকনটা এখানে রাখলাম। উপরেরটা আরো বোল্ড করলে ভালো লাগবে মনে হচ্ছে, এটাকে আনগ্রুপ। উপরেরটা বোল্ড রাখলে ভালো হবে যেটা মনে হচ্ছে আমার। মিডিয়াম, বোল্ড, বোল্ড হয়ে গেল। আচ্ছা, সেমি বোল্ড, বোল্ড, সেমি বোল্ডে বেশি ভালো লাগতেছে। সেমি বোল্ড, গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে। এটার এটা এ পাশ থেকে এটা অ্যালাইন, পারফেক্ট। এখানে আমরা চাইলে একটা আইকনও এনে দিতে পারি। কোন আইকন? এটা দিয়ে দিই। আইকন টেনে এখানে আইকনের কালার হবে হোয়াইট, এখান থেকে হোয়াইট কালার। তো ভাই নামের ক্ষেত্রে যে দিয়েছেন মানে এটা কি মিডল লাইন দিয়ে দিয়েছেন নাকি? না, এখনো মিডল অ্যালাইনটা ঠিক করিনি, এখনো অ্যালাইনটা ঠিক। এখানে এই যে টেক্সট অ্যালাইনে বলতেছেন, টেক্সট এটা লেফট অ্যালাইন করতেছি, লেফট অ্যালাইন। এটাকে আর এটাকে মিডল দিলে কি ভাইয়া প্রবলেম হবে? হ্যাঁ, মিডল দিলে প্রবলেম হবে। আসতেছি কেন ভাইয়া, প্রবলেম? হ্যাঁ বলেন। আজকে যে আইকন গুলো আনা হয়েছে এগুলা কি ফ্ল্যাট আইকন থেকে আনা হয়েছে? হ্যাঁ, এগুলো সব ফ্ল্যাট আইকন থেকে খুঁজে খুঁজে পেয়ে যাবেন, ইপিএস ফরম্যাট। এগুলো পুরা একটা চাইলে আইকনের বিশাল একটা কালেকশন তৈরি করে ফেলতে পারেন। আচ্ছা, আমারও আছে কালেকশন তৈরি করা, সেখান থেকেও দিব, কিন্তু আপনাদের দিক থেকে আপনারাও একটু পরিশ্রম করেন, তাহলে সামনে যখন আমাদের হয়তো ক্লাস শেষ হয় তখন বাধাগুলো থেমে যাবে। কালারগুলো আপনি আপনার নিজের মতো করে সাজান, বা আমি যতটুকু ট্রিক্স করতেছি এর থেকে আরো ভালোভাবে আইডিয়া সাজাতে পারেন। তৈরি করতে পারলে শেয়ার করবেন আমাদের সাথে, সবার ক্ষেত্রে এটা বলতেছি। ঠিক আছে ভাই। তো এখানে টেক্সটটা আনলাম, এটাকে আর এটাকে ধরলাম পিছনেরটার সাথে এটাকে। এটা দেখেন পুরাটাই গ্রুপ করা আছে, এটাকে আনগ্রুপ করে ফেলি। এটাকে আনগ্রুপ, শুধুমাত্র এটাকে নিলাম। তাহলে এটা আর এটাকে কার সঙ্গে অ্যালাইন করব? মিশনের শেপটার সাথে, এটার সাথে এটা মিডল লাইন। তার মানে আমার এইটা উপরে যতটুকু ফাঁকা নিচে ততটুকু ফাঁকা। আর টেক্সট দুটাকে গ্রুপ করে ফেলি, আর এটাকে কন্ট্রোল জি, এটাকে আবার করব এই আইকনের সাথে, এটার সাথে এটাকে আইকন ঠিক মিডল বরাবর। একেবারে এটা পারফেক্ট হয়ে গেছে। আর এই পাশের অংশটা রাখতেছি আমরা, এই যে লোগো রাখছে, আমরা লোগো বা কিউআর কোডের জন্য এখানে আসি। লোগো কই গেল আমার কোম্পানির লোগো? এখানে শুধুমাত্র আমি এই এক্স লোগোটা এখানে ভালো ততটা মালাবে না। কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি, এটা আমরা মিডল লাইন করব। এখান থেকে টেক্সটের জন্য মিডল লাইন করলাম। আমি পরবর্তীতে টেক্সটগুলো এডিট করে দেখাচ্ছি। আনুমানিকভাবে একভাবে দিলাম। আচ্ছা, কোম্পানির স্লোগান হেয়ার, এটাকে আমরা হাইলাইট করি। এটাকে আনগ্রুপ করা আছে কি না গ্রুপ করা আছে? এটাকে আমি আইকন দিয়ে এখান থেকে এই রেড কালারটা নিলাম, তাহলে স্লোগান হেয়ারটা এখানে হাইলাইট হলো। আর প্রয়োজনে এটাকে বড় যদি মনে হয় যে বড় ভালো লাগবে, বড় করা যেতে পারে। তাহলে এক্সট্রা বড় হাতের ক্যাপিটাল লেটার হেয়ার। যদি ওভারঅল ভালো মনে হচ্ছে যদি বড় হয়, বড় করা যেতে পারে। উপরের দিকে আমরা একটা লোগো তৈরি করে ফেলি। লোগোর জন্য এখানে একটা শেপ ক্রিয়েট করলাম, আর একটা টেক্সট লিখে নিই, লোগো। ইলাস্ট্রেটরে কাজ করতে মজা আলাদা। হ্যালো জিও, লোগো, এটাকে ছোট করলাম, এখানের সাথে এটা উপরের দিকে দিলাম, এটাকে লোগোর সাথে এটাকে বসাচ্ছি। এটাকে আমরা শেপ থেকে এই শেপটাই যেন ধরে রাখে, এই জন্য এটাকে আমরা শেপ বিল্ডার দিয়ে অন্য একটা শেপ করতে পারি। দেখেন, এটা যেটা বলতেছিলাম, কোনো একটা ব্যাচকে দেখাইছিলাম, আরেকটা ব্যাচ কোনো একটা মিসিং গেছে। আমরা যদি এটাকে ছোট বড় করি, ধরে নেন ছোট করলাম, এটাকে আর রাউন্ড হয়ে যাচ্ছে, রাউন্ড হয়ে যাচ্ছে। এটাকে বড় করলাম, এটাকে কর্নার গুলো কমে গেছে, কমে গেছে। এই ধরনের সমস্যাগুলো কমানোর, এটাই সমস্যা থেকে বাইরে হয়ে আসার জন্য এখান থেকে একটা শেপ ক্রিয়েট করব। দুটাকে একসঙ্গে ধরে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে একটাকে আপনি বাইরেটাকে মাইনাস করে ফেলেন। এবার ওই সমস্যাটা থাকবে না। এবার আপনি ছোট করেন, তাও যে অটো রেশিও নিয়ে নিবে, ছোট বড় করেন অটো রেশিও অনুযায়ী নিয়ে নিবে, যতটুকু প্রয়োজন সেই হিসাবে নিয়ে নিবে। লোগো, এটাকে উপরের দিকে নিয়ে আসলাম। কই গেল? এটাকে আরেকটু ছোট করে দিই। আর এই টেক্সটটাকে আমি আউটলাইন করে দিচ্ছি, এটাকে আমি আউটলাইন করে দিচ্ছি, এই টেক্সটটাকে আউটলাইন। আউটলাইন জিনিসটা কি বলছিলাম ক্লাসে? স্ট্রোকেস হয়ে যাবে ভাইয়া, স্ট্রোকেস হবে না, ফিল হয়ে যাবে। ওটা আমার আর টেক্সট থাকবে না, এটা আমার সরি ফিল হয়ে যাবে। তাহলে এটাকে আউটলাইন করার জন্য এখানে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে দেখেন এটা কিন্তু টেক্সট এডিটেবল। রাইট বাটন ক্লিক করে
এই যে দেওয়া আছে ক্রিয়েট আউটলাইন, শর্টকাটও দেওয়া আছে, টাইপের ভিতরে পাওয়া যেতে পারে, যেহেতু টাইপের কাজ, টাইপ থেকে যে কোনো এখানে আউটলাইন পেয়ে যাবেন। এই যে ক্রিয়েট আউটলাইন, সিলেক্ট রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। তো এটা আমার এখন পাথে রূপান্তরিত হয়ে গেছে। যদি দেখি এটা দেখেন যে এই যে পাথ হয়ে গেছে, পয়েন্টারগুলো পাথ হয়ে গেছে। ঠিক সিমিলার এটাকে ডিলিট করে দিচ্ছি, আমি পাথ করে নিলাম এটাকে, টেক্সটটাকে লোগো যেহেতু এখানে এটা দিয়ে দিলাম, দুটার দিক থেকে অ্যালাইন, এটার সঙ্গে এটা মিডল অ্যালাইন, লোগো তৈরি করে ফেলছি। লোগোটাকে পুরোটাকে একটা গ্রুপ করে নিতে পারি, লোগো উপরের দিকে দিয়ে দিলাম। এখন যেমনটা ভালো মনে আপনি সেই হিসাবে লোগোটা করে নিয়ে নেন। কোম্পানির সাথে এটাকে অ্যালাইন করি, এটা আর ভাই, এটা। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই বলে ফেলেন। এই যে কোম্পানির যে শেপটার উপরে আছে, হ্যাঁ এটা ব্লিড লাইন পর্যন্ত মানে স্মুথ হয়ে হয়ে গেছে আর কি, কিন্তু যখন ট্রিম লাইনে কাটা হবে তখন হ্যাঁ এটা কর্নার মানে হচ্ছে উপরে উপরে আরেকটু উপরে। হ্যাঁ, এই যে হ্যাঁ এখানে এই যে এটা স্মুথলি হয়ে গেছে আর কি, হ্যাঁ স্মুথ হয়ে ব্লিড গেছে। পর্যন্ত। আর এই যে ট্রিম লাইন পর্যন্ত যতটুকু কাটা হবে আর কি, হ্যাঁ এখানে একটা কর্নার বেস হয়ে যাচ্ছে। হ্যাঁ কর্নার বেস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ডিজাইনটা ওইভাবেই করতে পারি, কিন্তু ডিজাইনের দিক থেকে একটু এক্সট্রা ভাবে রাখতে হয়। হ্যাঁ সাইফুল ভাই থ্যাংক ইউ। সেক্ষেত্রে আপনি যখন আর কি মেইন ডিজাইনটা করবেন ওই হিসাবে আইডিয়া করে বা চিন্তা করে নিয়ে নেওয়া যেতে পারে ওকে, থ্যাংক ইউ ভাই। মেইন ডিজাইনটার ক্ষেত্রে। ওকে, কোম্পানির সাথে লোগোকে করব, কোম্পানিকে অ্যালাইন ধরলাম, এটার সাথে এটাকে অ্যালাইন। আর নিচের দিকে একটা কিউআর কোড দেওয়া যেতে পারে, কিউআর কোড কি এখানে আছে? আচ্ছা নাই। কিউআর কোডেরও একটা ফাইল ওপেন করি, এখান থেকে আইকন কালেকশন, আইকন ইপিএস আইকন বা এটা যে কোনো একটাতে ডেমো হিসেবে আইকন থাকার কথা। ওকে, এখান থেকে একটা এটাকে কপি, এখানে আসলাম কিউআর কোড। কিউআর কোড কি এটা সাধারণত আউটলাইন থাকে, হোয়াইট কালারই ভালো লাগবে, বা ব্ল্যাকের মধ্যে আমরা ব্যাক হোয়াইট দিয়ে দিই, ঠিক এটার মতোই। পিছন দিকে একটা শেপ, এটা পিছনে নিলাম, এটা কালার দিয়ে দিচ্ছি হোয়াইট কালার। হোয়াইট কালার দুটাকে ধরে এটাকে ধরলাম, তার সাথে এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে ধরলাম, এটার সাথে এটা মিডল লাইন, এখান থেকে এটা মিডল লাইন। এখন যে পিছনের শেপটা ছোট করতে মনে ভালো লাগবে, তাহলে একটু ছোট করে দিই, একটু ছোট করলাম। এটাকে আর এটাকে গ্রুপ, এটা আর এটা হচ্ছে গ্রুপ হয়ে গেল। পিছনের শেপটাকে লক করে ফেলি, তাহলে একসঙ্গে এইভাবে টানলে সমস্যা নেই। এটা একটা গ্রুপ। এখন এটাকে যতটুকু ছোট করার প্রয়োজন মনে হয় ছোট করে নেন, আর লোগোর সঙ্গে এটাকে লোগোর সাথে এটাকে অ্যালাইন করে ফেললাম। তো উপরের ডিজাইনটা একটা ডিজাইন ক্লিয়ার, উপরের একটা ডিজাইন করে ফেলছি। এবার আরেক পাশের ডিজাইনটা করে ফেলি আমরা, আরেক পাশের ডিজাইন। ওকে, তাহলে দেখেন আমার আপাতত কালার লাগবে না, কালার আমার করা হয়ে গেছে। আরেকটা বোর্ড কিভাবে ডিজাইন করা হয়ে থাকে, আর্টবোর্ডের টুলের কথা আপনাদের বলছিলাম। আর্টবোর্ডটাকে আমরা পুরোটাকে কপি করব। তাহলে প্রথমত যত কিছু লগ আছে সবগুলোকে আপনি আনলক করে ফেলেন, আনলক না করলে সেটা আপনার যাবে না, সবগুলোকে আনলক। অবজেক্ট থেকে আনলক অল, আমরা গাইডকেও আনলক করে ফেলবো, রাইট বাটন ক্লিক করে আনলক গাইডস। তারপরে আমি এখানে আর্টবোর্ডে আসলাম, অল্টার চেপে এই আর্টবোর্ডকে পাশে একটা কপি, অল্টার চেপে পাশে একটা কপি নিয়ে নিলাম। অল্টার চাপার পর এখান থেকে এখানে একটা পাশে জাস্ট কপি। এবার এখান থেকে এখন ডিজাইন আমার যেটা যেটা লাগবে না সেটা সেটা ডিলিট করে দিলেই হচ্ছে, আমার এগুলা দরকার নেই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডকে এখানে লক করে ফেলি, গাইডকেও লক করে ফেলি, নাহলে গাইড নড়ে গেলেই সমস্যা। লক গাইড, ব্যাকগ্রাউন্ডকে লক, কন্ট্রোল 2। আমার কোনটা কোনটা লাগবে না, এখানকার এগুলা একটাও লাগবে না, ডিলিট। কিউআর কোড এ পাশে রাখবো কি, কিউআর কোডও লাগবে না, এটা টেক্সট আমার এগুলা লাগবে না, এটাও লাগবে না। কোম্পানির লোগো এটা লাগবে, তো কোম্পানির লোগো আর এটাকে আমি আপাতত বাইরে রাখলাম। ঠিক আগের মতো ডিজাইনটা করব, এটাকে পুরোটাকে ফ্লিপ করে দিয়ে ফেলবো। আচ্ছা, পিছনের শেপটাকেও আমরা লক করব। আচ্ছা, আপাতত লক করি, তাহলে দ্রুত সিলেক্ট করতে পারবো। এটাকে ধরে বাইরের দিকে দিয়ে দিলাম, আর এবার আনলক করে নিই, এটাকে আনলক করে নিলাম। এখন এই ডিজাইনটাকে আমরা উল্টায় ফেলবো, এখান থেকে পুরোটাকে ধরি, গাইড লক করাই আছে, পুরো ডিজাইনটাকে ধরলাম, ও দিয়ে হচ্ছে রিফ্লেক্ট টুল দিয়েও যেতে পারেন, অনেকভাবে যাওয়া যায়। এটাকে উল্টাই ফেলতেছি। আচ্ছা, এখানে ডিজাইনটা এখানে আমার নষ্ট হয়ে গেছে, তো এখানকার এটাকে আসলে সিলেক্ট করা হয়নি, এই জন্য এটা যায়নি। তাহলে পুরোটাকে ধরলাম, ও রিফ্লেক্ট এবার হয়ে গেছে। ওকে, এপাশ থেকে ডিজাইনটা আমরা উল্টায় নিয়ে নিলাম।
ঠিক অনেকটা এটার মতো এখানকার ইমেজটা আমরা এখানে একটা ইমেজ দিয়ে দিব, এখানে একটা ইমেজ দিয়ে দিব ক্লিপিং মাস্ক করে। এটা আমরা নিচের দিকে করতে পারি, এখানকার যে ডিজাইনটা আছে এটা এখানে না, এটা নিচের দিকে করব অনেকটা এটার মতোই। এখন দেখেন এটা নিচের দিকে কিভাবে করা যেতে পারে, ঠিক আগের মতো করেই করে ফেলি। এটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকেও ডিলিট, আর এই দুটাকে জোড়া দেওয়ার জন্য দুটাকে সিলেক্ট করলাম, এখান থেকে এটা ইউনিট করে দিয়ে দিচ্ছি, এখান থেকে এটা ইউনিট করলে হয়ে যাচ্ছে, বা এখান থেকে পুরোটা ধরে এখান থেকে এটা ইউনিট। কালার যেটা আগের কালার ছিল এখান থেকে কালার দিয়ে দিলাম, তাহলে এটা কি হচ্ছে আগের মতো এটা হয়ে গেল, ঠিক আগের মতো। আর নিচের দিকে যেহেতু শেপটা আমরা একটা ওরকম শেপ বানাতে যাচ্ছি, এখান থেকে এটা সিমিলার একটা শেপ নিয়ে নিই, তারপরে রিফ্লেক্ট করি ও দিয়ে, এখান থেকে রিফ্লেক্ট, আর এ পাশে এটা কিন্তু ঠিকঠাক নাই, এটা যদি আমরা ছোট বড় করি তাহলে কিন্তু ঠিকঠাক থাকবে না। এটাকে টানলাম আস্তে, এখানে লাইনটা এখান থেকে এটা টানলাম, এখান থেকে এটা ডিলিট করে দিব, ডিলিট এটা দিয়েও করতে পারেন, শেপ বিল্ডার টুল দিয়ে করা বেশি দ্রুত হবে। শেপ বিল্ডার টুল নিলাম, এক্সট্রা লাইন কেটে দিলাম, এখান থেকে এটা এপাশে দিয়ে দিলাম, এখান থেকে যতটুকু আমি করতে যাচ্ছি, তারপরে এটাকে অল্টার চেপে আরেকটা সাইডের দিকে দিয়ে দিলাম, এইদিকে এটা আলাদা শেপ এটা আলাদা শেপ, দুটাকে ধরে এখান থেকে ইউনিট করে দিলাম, তাহলে আমার দুটো একটা শেপ হয়ে গেল। আর এখান থেকে যতদূর বাড়াইতে যাচ্ছেন বা যতটুকু আপনার রাখার প্রয়োজন সাইফুল ভাই যেটা বললো সেই হিসাবে ডিজাইন করে নেওয়া যেতে পারে। এটাকে এখন পিছন দিকে নিয়ে নিচ্ছি, উপর দিকে দিয়ে দিলাম, ঠিক এখানে যে কাজটা করছি ওই কাজটাই করব আমরা। তাহলে এই শেপ আর এই শেপকে ধরলাম, এখান থেকে এটা ক্লিক করে ডিভাইড, আনগ্রুপ, আনগ্রুপ না করলে হবে এখানকার এই পয়েন্টারটাকে ধরে এই কালার, তাহলে ঠিক অনেকটা আগের মতো হয়ে গেল। এখানকার এই টেক্সট বা এখান থেকে ডিজাইনটা পুরা একটা স্মুথ ডিজাইন। তারপরে এখানে আমরা এখন এই পাশে এই লোগোটা চাইলে এখানে এনে দেওয়া যেতে পারে, শুধু কোম্পানি নেম আমাকে কালার চেঞ্জ করতে হবে, নাহলে সাদার মধ্যে সাদা বোঝা যাবে না। নিলাম স্লোগান সহ এটাকে, এটার মিডিল বরাবর আইকন একটা অ্যালাইন করে দিয়ে দেন। তারপর হচ্ছে এই জায়গায় আমরা ওয়েবসাইটটা আরো হাইলাইট করতে পারি। ওয়েবসাইটের জন্য এখানে সাধারণত ওয়েবসাইট থাকে, সম্ভবত কোন আইকনটা ব্যবহার করছি আমরা, ওয়েবসাইটের আইকন ব্যবহার করা হয়নি, এটাই নি, যেহেতু আমরা ডিজাইনটা রাউন্ড বেস করতেছি এখান থেকে রাউন্ড নিলাম, এখান থেকে একটা ওয়েবসাইটের লিংক আর একটু বড় করে দিই, ওয়েবসাইটটাকে তুলনামূলক হাইলাইট করতে যাচ্ছি যেহেতু বেশি বড় হয়ে গেছে, এত বড় ভালো লাগতেছে না এটাকে। আর ওয়েবসাইটের আইকন, পিছনে ব্যাকগ্রাউন্ড, তারপরে এটার সঙ্গে অ্যালাইন, এটা 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 আর এটা নিলাম, তারপর হচ্ছে অ্যালাইন থেকে এটা মিডল লাইন। আর টেক্সটের ক্ষেত্রে এই গ্রাফিক ডিজাইনকে একটা কপি করে নিয়ে আসি, অল্টার চেপে কপি করলাম, আনগ্রুপ, এটা হচ্ছে ডিলিট, এটাকে এটার উপরে দিয়ে দিলাম। এখানে এখন ওয়েবসাইটের নাম দিয়ে দেন www.webweb, ছোট হাতের রাখলেই ভালো হবে। তো ট্রান্সফর্ম টুলের শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি, সব ছোট হাতের করে দিলাম, website.com। এটা ফন্ট সাইজ একটু বড় দিই, 7 দিই, এটাতে 7, যেহেতু আইকন বড় আছে, আইকনকে আরেকটু ছোট করলে ভালো লাগতে পারে, আইকনকে আরেকটু ছোট করলাম। ওকে, আইকনের সাথে এটাকে অ্যালাইন, আইকন এটা দিয়ে দিলাম, অ্যালাইন করে গেল, অ্যালাইনের সাথে এটা অ্যালাইন। আর যদি মনে হয় কাছে রাখলে ভালো হবে, আপনি আপনার মতো করে নিয়ে নেন। এদিকেও হয়ে গেছে, এখানকার ফাঁকা অংশটা এখানে যেভাবে ইমেজ দিয়েছে সেভাবে আমরা ইমেজ দিয়ে দেব। ক্লিপিং মাস্ক অলরেডি দুটো বলছিলাম কিভাবে ক্লিপিং মাস্ক করব, তো এখানে আমরা এখন ক্লিপিং মাস্ক করব ফাইল থেকে, এটা আর আমার আপাতত দরকার নেই, আচ্ছা থাকুক। ফাইল, এখান থেকে প্লেস করে ডেস্কটপ ইমেজ কালেকশনে চলে যাচ্ছি, গ্রাফিক্স, স্টক ফুটেজ, কর্পোরেট, এখান থেকে ইমেজটা বরাবরই ভালো লাগে, ইমেজটাকে নিয়ে আসলাম, ইমেজটাকে এখানে দিয়ে দিলাম। এখানে যদি করস থাকে তাহলে এটা কিভাবে আসতেছে, লিংক করে, লিংক কি জিনিস আর এমবেড কি জিনিস ফটোশপের ক্লাসে উভয়কে ভালোভাবে বোঝানো হয়েছিল। এটা যদি আমার এভাবে ক্রস থাকে তাহলে লিংক করা, অর্থাৎ অন্য পিসিতে যখন নিয়ে যাবেন এই ইমেজটা শো করাবে না। এমবেড করার জন্য এখানে লেখা আছে এমবেড, এমবেডে যখনই ক্লিক করব তখন এটা এমবেড হয়ে যাবে। এবার ক্রসটা কিন্তু চলে গেছে। সিমিলার আমি এই শেপটাকে যেহেতু ক্লিপিং মাস্ক করব এটার সাথে, এটাকে এটার উপরে নিয়ে আসলাম, অপাসিটি কমাই দিই বোঝার জন্য, অপাসিটি কম করে দিচ্ছি, ইমেজটাকে ছোট করে নিলাম, এটা ঠিক এটার মিডল বরাবর নিয়ে আসি, তাহলে হয়তো আরেকটু ভালো লাগবে। ওকে, অপাসিটি এখানে ফুল করে দেই, অপাসিটি ফুল। তো এখানকার ক্লিপিং মাস্ক করার শর্ত কি, শেপটা উপরে থাকবে, শেপ উপরে থাকবে। তো আমাকে শেপকে নিয়ে আসতে কন্ট্রোল চেপে এখানে উপর আরেকটা ক্লিক, শেপটা উপরে রাখতে, শেপ সিলেক্ট হয়ে গেছে, শেপকে উপরে নিয়ে আসলাম। ওকে, শেপকে উপরে নিয়ে আসলাম,
এই শেপকে প্রয়োজনে আমরা একটা কপি করে রেখে দিতে পারি, প্রয়োজনে একটা কপি করে রাখলাম। তো এই শেপ আর ইমেজ দুটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, কিংবা শর্টকাট হচ্ছে Ctrl+7, ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এবার এটাকে আর এটাকে ধরে এটার সাথে এটা অ্যালাইন মিডল লাইন করলাম, কই গেল এটা আর এটা, এটাকে সিলেক্ট, আচ্ছা সিলেক্ট কিভাবে করতেছি, এটা এটা আর এটা, এখান থেকে এটা মিডল লাইন করলাম। এটার কালারটা আমি রেড করে দিচ্ছি, এখান থেকে রেড কালার অনেকটা যেমনটা এখানে করা হয়েছে। এখান থেকে এটা আমি এবার শেপটাকে ট্রান্সফর্ম থেকে এটাকে করে দিচ্ছি মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই যদি বেশি রেড মনে হয় প্রয়োজনে একটু অপাসিটি কমিয়ে দিয়ে দেন। যদি আমার মনে হচ্ছে 85 বা 90 রাখা, কি রাখা যাবে না 100 এ রাখবো, 90, আচ্ছা 90 100 এ মনে হয় বেশি ভালো লাগতেছে, 100 রেখে দিয়ে দিলাম। ওকে, ডিজাইন হচ্ছে কমপ্লিট। অ্যালাইন ট্যালাইন করলে হয়তো আরেকটু বোঝা যেতে পারে। তো এখন যদি আমরা আসি এই ডিজাইন আর এই ডিজাইনের মধ্যে কি এখন মনে হচ্ছে যে আপনার যে আমরা এটা থেকে এটা কপি করছি? কার কার মনে হচ্ছে যে আমরা না কপি? অনেক ডিজাইন মনে জি হচ্ছে। না ভাই। ওকে, ইউনিক ডিজাইন। তো আপনারা এভাবে এখন মাথায় রাখবেন, যেটা কর্নার আছে সহজভাবে আপনার। আরেকটা জিনিস, আপনারা প্রত্যেকে, আমরা তো অনেকজন আছে, আপনারা প্রত্যেকে চিন্তা করবেন নতুন নতুন স্টাইল যে কিভাবে দ্রুত ইউনিক ডিজাইন করা যেতে পারে। যদি ওই আইডিয়াটা আসে সবার সাথে আমাদের সঙ্গে শেয়ার করবেন। যেমন এখানে যেমনটা বললাম, আমরা কর্নারকে রাউন্ড করব, আর যখন রাউন্ড ডিজাইন থাকবে সেটাকে আমরা কর্নার করে ফেলবো। তাহলে এখানকার যেমনটা ছিল এটা ছিল এই পাশে করলাম, এটা কিরকম ছিল একরকম, এটা আরেক রকম, আর কালারের জন্য নিয়ে ফেলছি। এবার তামিনা আপু বারবারই বলতেছিল যে উনি লেয়ারের বিষয়টা বলতেছিল, লেয়ারের বিষয়টাতে আসি। এখন লেয়ার করেই দেখাচ্ছি। কিছু কিছু মার্কেট প্লেস আছে আপনাকে বলে যে লেয়ার সাজিয়ে দিতে হবে, কিছু কিছু মার্কেট প্লেস আছে যারা আপনার লেয়ারটা দেখে না। আর ইলাস্ট্রেটরে লেয়ারের পারফেক্টটা প্রয়োজন নেই। যেমন আমি এতক্ষণ ধরে যতগুলো কাজ করলাম আমি লেয়ারে কিন্তু টাচই করিনি। আর ফটোশপে হলে এই ডিজাইনটা যদি আমরা ফটোশপে করতাম, এটা রাউন্ড করাটা এভাবে, এই যেখানে কালারটা করা, এটা বারবার এটা ভাবে কেটে ফেলা, এগুলা করতে আপনি অনেক বেশি সময় লাগতো, অনেক ঝামেলাপূর্ণ ছিল। তারপরে এখানে সাইড থেকে এইভাবে ইমেজটাও আমি রাখতে পারতাম না। এবার যেসব মার্কেট প্লেস গুলো আপনার লেয়ার সাজায়, পিএনজি ট্রি আপনার লেয়ার সাজিয়ে চায়, অর্থাৎ এখানে লেয়ার সাজিয়ে দিতে বলে, ফ্রি পিক লেয়ার সাজিয়ে দিতে বলে। আর শাটার স্টকের ক্ষেত্রে লেয়ার না সাজালেও হয়। লেয়ার না সাজিয়েও আমি ফাইল সাবমিট করছি, সেখানে লেয়ার না সাজিয়েও তারা ডিজাইন নিচ্ছে। তো লেয়ারের জন্য আমি এখানে লেয়ারে আসলাম। এখানে দেখেন অনেক লেয়ার, কোনটা কিসের লেয়ার আমি জানি না, কোনটা কিসের লেয়ার আমি জানি না, অনেকগুলো লেয়ার। তাহলে প্রথম যে কাজটা হবে আপনার, এখান থেকে পুরোটাকে আমি সবগুলো আনলক করে নিব, সবগুলোকে আনলক করে নিচ্ছি, সবগুলোকে আনলক। তাহলে এক নম্বরে আসি, আমরা ডিজাইনটাকে সিলেক্ট করি। তাহলে কোনটা কোনটা ডিজাইন হয়, এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিচ্ছি, শিফট চেপে সিলেক্ট করতে পারেন। এটা ক্লিক করলাম, এটা শিফট চেপে এটা যেটা আমার ডিজাইন সেটাকে ক্লিক করলাম। তাহলে ডিজাইনের মধ্যে কোনটা কোনটা বাদ গেছে। এক কথা ডিজাইনটাকে আমাকে সিলেক্ট করতে হবে। ডিজাইনটাকে আপনি এখান থেকেও করতে পারেন, এখানে খুঁজে পেতে অনেক বেশি সময় লাগবে। আর এখানে তাহলে আমরা গ্রুপ বেস করি, এই সবগুলোকে ব্যাকগ্রাউন্ডকে আপাতত লক রাখি, এই তিনটাকে ধরে একটা গ্রুপ করলাম, তাহলে সহজে করতে পারবো। তারপর এখানকার এই তিনটাকে ধরে একটা গ্রুপ করলাম, তো এটা আর শিফট চেপে এটাকে, এটা আমার পুরো ডিজাইনটা কিন্তু আলাদা চলে গেছে। আচ্ছা এটা কি মিসিং গেছে, এটা মিসিং গেছে, এটাও গ্রুপের মধ্যে Ctrl+Z দিই, এটা আমাদের ধরতে মিসিং গেছিল, তাহলে এটার সাথে এটা গ্রুপ করে ফেলবো। এটা এই তিনটা মিলে একসঙ্গে সবগুলোকে ধরলাম, এটা একটা গ্রুপ। আর চাইলে এটাকে শিফট পুরোটাকে একটা গ্রুপ করে ফেললাম, আলাদা করে নিয়ে যাচ্ছি। দেখেন পুরো ডিজাইনটা কিন্তু আলাদা হয়ে গেছে, তাহলে এটা আমার একটা গ্রুপ তৈরি হলো। এখন দেখেন এখানকার লেয়ারের ক্ষেত্রে এই জায়গায় দেখেন এখানে একটা ব্লু কালারের আইকন আছে, তার মানে এই লেয়ারটা হচ্ছে এটা, এই লেয়ার হচ্ছে এটা, আই বাটন অফ করা আছে। এটাকে আমি ক্লিক করে নিয়ে দিলাম ডিজাইন, DESIGN, ফটোশপের মতোই DESIGN, ডিজাইন আমার হয়ে গেছে এ পাশ থেকে এ পাশে। তারপরে লোগোর ক্ষেত্রে আসি, এটাকে আমরা প্রয়োজনে লক করে রাখতে পারি। এখন Ctrl+2, লোগো এন্ড স্লোগান, এটা পুরোটাকে ধরলাম, এটাকে একটা গ্রুপ। তাহলে এটা কোনটা হয়, এটা কি এটার কোনটা হয় বলেন দেখি, লোগোর লেয়ার কোনটা, কিভাবে বুঝবো? এই যে এখানে এটা কিন্তু সিলেক্ট করা নাই, হ্যাঁ ব্লু বাটন, তার মানে এটা, তার মানে এখানে চলে আসি, এটা কই গেল, এই গ্রুপটা হয়, নাম দিয়ে দিলাম। প্রয়োজনে লোগোটাকে আরো আলাদা করতে পারে, লোগো এন্ড কোম্পানি দিয়ে দিলাম, এন্ড কোম্পানি COM কোম্পানি রাখলাম।
তারপরে কিউআর কোডের ক্ষেত্রে কিউআর কোড ব্যবহার করা যেতে পারে। তাহলে এটা পুরোটাকে ধরলাম কিউআর কোড, এটা একটা গ্রুপ, এটা হচ্ছে এটা, নাম দিলাম কিউআর কোড। আচ্ছা প্রচন্ড নয়েজ হচ্ছে, আমি মিট করে এখনই ব্যাগ আসতেছি। ওকে ঠিক আছে, তো এখান থেকে এটা আমি গ্রুপ করলাম, এটা হচ্ছে নাম দিয়ে দিলাম কিউআর কোড, সিওডি কিউআর কোড। আর এই পাশে যে ইনফরমেশন গুলো আইকন গুলো একসঙ্গে যদি চাই একসঙ্গে ধরতে পারেন, আমি একসঙ্গে নিয়েছি এটা 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 টানলাম, এটা একটা গ্রুপ করলাম, এই গ্রুপ হচ্ছে এটা, নাম দিলাম ইনফো এন্ড ইনফো। ওকে, আর এখানে নেম এন্ড ডেজিগনেশন কি নিয়েছি, এটা নিয়ে নি। তাহলে এটা একটা গ্রুপ, এটার গ্রুপ হচ্ছে এটা, তাহলে এন নেম এন্ড ডেজিগনেশন। ওকে, এখানকার প্রত্যেকটা আমাদের গ্রুপ করা হয়ে গেছে। তাহলে এটা ওভারঅল ব্যাকগ্রাউন্ডটাকেও নিতে পারেন, ব্যাকগ্রাউন্ডটাকেও না যেতে পারে, এখান থেকে আনলক অল দিলাম, ওভারঅল এই বিজনেসটাকে সেভ করলাম, তারপর এটাকে আরেকটা গ্রুপ। তাহলে এটা কোনটা, এটা হচ্ছে এটা, পুরো একটা গ্রুপ হয়ে গেছে। লিখে দিলাম ব্যাক পার্ট, বিএসসিকে ব্যাক, পিএআরটি ব্যাক পার্ট, ব্যাক পার্ট। তারপরে এটার ক্ষেত্রে আসি, এটাও আমরা ঠিক একইভাবে করব। একইভাবে করার জন্য তাহলে লোগোকে নিয়ে নিচ্ছি, এখান থেকে ব্যাকগ্রাউন্ডকে আপাতত লক রাখলাম, এটাকে আমার গ্রুপ, এটা আমার কই গেল লোগো, এলওজিও লোগো। ডিজাইনের ক্ষেত্রে পুরোটাকে ইমেজটা আলাদা করা যেতে পারে, ইমেজটাকে আলাদা করা যেতে পারে, ইমেজ আলাদা করা যেতে পারে কি ইমেজকে আলাদা করতে হবে। আসি এখানকার এটাকে, ইমেজ কোন লেয়ারে আছে আমরা একটু দেখি, ইমেজ আছে এই লেয়ারে, এটাকে দিয়ে দিলাম ইমেজ, IMAGES ইমেজ। আর বাকিবার যে ডিজাইনগুলো আছে সবগুলো আমার ডিজাইনের মধ্যেই পড়ে, সবগুলো এখানে সিলেক্ট করলাম। এটা এই যে এটা একটা গ্রুপ, কন্ট্রোল জি, এটা কিন্তু এখান থেকে সিলেক্ট গুলো করতে হয়, এই যে পয়েন্টার গুলো দেখতেছি এখান থেকে এটা একটা গ্রুপ। তাহলে এই গ্রুপ কোনটা, এটা। চাইলে লোগোটা আলাদা করা যেতে পারতো, আচ্ছা আপনারা করে নেবেন, সামনেটা যেভাবে করলাম ওইভাবেই করলাম, একই রকম জিনিস প্রত্যেকটা। এটা হচ্ছে কোন গ্রুপ, এটা হচ্ছে দিয়ে দিলাম ফন্ট পার্ট, FONT ফন্ট, PRT ফন্ট, RT ফন্ট পার্ট। ইমেজ ছিল কোনটা ফন্ট পার্টের ক্ষেত্রে, সেহেতু ইমেজটাকে এই ফোল্ডারের ভিতর ঢুকাই দিলাম। আর এটা কিসের জন্য ছিল, গ্রুপ, এটা হচ্ছে ফন্ট পার্টে দিয়ে দিচ্ছি। আর এগুলা হচ্ছে আমাদের রোলার, এটাও রোলার, বাইরে থাকলে কোনো সমস্যা নেই। আর এটা কি, আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ড, এটা তাহলে যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড তো এটার মধ্যে দিয়ে দিলাম। আর ব্যাক পার্টটা এখান থেকে এটা নিচের দিকে দিচ্ছি, এখান থেকে এটা নিচের দিকে। ওকে, ওভারঅল ক্লিয়ার এই শেপটা কোথাকার, এটা হচ্ছে ডিজাইন, এটার ক্ষেত্রে এটা। ওকে পারফেক্ট, শুধুমাত্র ইমেজেরটাকে চাইলে আমরা এটার উপরের দিকে রাখা যেতে পারে। আচ্ছা যেহেতু উপরের দিকে নিচ্ছে না, এটা এইভাবেই থাক, সমস্যা নেই। এ হচ্ছে লেয়ার সাজানো, এটা যদি নাম দিই বিজনেস কার্ড, বিএস লেয়ার 1 কে BUSINE তাহলে বিজনেস CARD বিজনেস কার্ড, ওভারঅল বিজনেস কার্ডটা হচ্ছে এখানে। আর যদি আমরা এখন লেয়ার গুলো ওপেন করি, এটা হচ্ছে ব্যাক পার্ট, এই পাশে একটা ফ্রন্ট পার্ট, একটা ব্যাক পার্টটা বেশি ভালো করে লেয়ার সাজানো হয়েছে, এটা ততটা ভালো করে সাজানো হয়নি। আপনারা যেহেতু লেয়ার সাজানো জানেন, প্রত্যেকটাই গ্রুপ যেভাবে হবে সেভাবে। আর ইমেজের জন্য আলাদা একটা ইমেজ হবে। এখন কথা হচ্ছে, একটা প্রশ্ন হচ্ছে, আমরা স্মার্ট অবজেক্ট করে ইমেজ চেঞ্জ করতাম, কিন্তু এখানে কিভাবে ইমেজ চেঞ্জ করা হয়, তাই না? এখানে বায়ার কিভাবে স্টক মার্কেটপ্লেসগুলোতে ইমেজ চেঞ্জ করবে, এগুলোর ক্ষেত্রে ইমেজটা কিভাবে চেঞ্জ করা হয়ে থাকে, উইন্ডো থেকে এখানে একটা অপশন আছে লিংক, এটা সবচেয়ে এখানে লিংক, দেখেন ইমেজটা কিন্তু আমার এখানে চলে আসছে কি লিংকের মধ্যে ইমেজ চলে আসছে। এখানে দেখেন লেখা আছে রিলিংক, এখানে লেখা আছে রিলিংক, তো এখান থেকে আমি রিলিংক করলাম। এটা হচ্ছে ক্লাউড, অনলাইন থেকে করতে চাইলে, আর এটা লোকাল ডিভাইস থেকে করতে হবে। ক্লিক করলাম, এখান থেকে এবার আমি এই ইমেজটা দিচ্ছি, এটা প্লিজ। ইমেজ কি চেঞ্জ হয়ে গেছে? আমি কি অনলাইনে আছি? তো ইমেজটা এইভাবে চেঞ্জ করা যেতে পারে। এই হচ্ছে এখানকার লেয়ার সাজানো। তবে এইভাবেই যে আমরা পিক বেসটা সাবমিট করব এমনটা কিন্তু না। পিক বেসে সাবমিট করার জন্য আপনাকে প্রেজেন্টেশনটা আলাদাভাবে করতে হবে। ওখানকার ফটোশপে যেভাবে প্রেজেন্টেশন ফাইলটা দিলাম আর দিয়ে দিলাম এমনটা না, প্রেজেন্টেশনটা আমি
পরের ক্লাসে দেখাবো। আর আজকে আমি অবশ্য বাড়ি যাব, এই জন্য দ্রুতই হয়তো একদিক থেকে ছাড়তে হবে, যদিও এদিক থেকে করি। এখন আসি বিজনেস কার্ড। ভাইয়া ভাই ফাইলটা সেভ করে কি বলেছিলেন যে দেখাবেন? আচ্ছা, ফাইল সেভের ক্ষেত্রে, আচ্ছা ঠিক আছে, ফাইল সেভ। আচ্ছা, আগে বিজনেস কার্ড সম্পর্কে যে কোনো প্রশ্ন, আপনারা এখন কি বিজনেস কার্ড এত দূর পর্যন্ত লেয়ার সাজানো কি পারবেন সবাই? বা ইউনিক আইডিয়াটা মনে হয় আগের থেকে একটু হলেও দ্রুত করতে পারবেন? স্যার ওটা চেঞ্জ করে আবার দেখান স্যার। কোনটা? পিকচার চেঞ্জ করা। ইমেজ চেঞ্জ করা। বা ইমেজটা লিংক চেঞ্জ করার সময় কি ইমেজটা সিলেক্ট করতে হবে প্রথমে? এই যে এটা হচ্ছে ইমেজ কি আমার বি, ইমেজকে ক্লিক করলাম, এটা হচ্ছে সরাসরি ক্লাউড, অর্থাৎ অনলাইন ওদের সিসি ক্লাউড থেকে যদি রিলেন করতে, আমরা ক্লাউড থেকে করতেছি না, এটা করলে হার্ড ডিস্ক থেকে। এখান ইমেজ সিলেক্ট করে লিংকে ক্লিক করলাম, আর যে ইমেজটা দিতে যাচ্ছেন এটা দিতে যাচ্ছি, ওকে, ইমেজ চেঞ্জ। মানে এখানে যতগুলো ইমেজ আনবো সবগুলো এখানেই থাকবে? যত রাস্টারাইজ থাকবে সব এখানে চলে আসবে, শুধু যে ইমেজে আসবে এমনটা না, যাই রাস্টারাইজ সব এখানে চলে আসবে। রাস্টার তো বুঝি, ভেক্টর তো বুঝি, যেটাই রাস্টার আর সেটাই চলে আসবে। ইমেজ ছাড়াও রাস্টার যা কিছু, ইমেজ আমরা জানি ইমেজ হচ্ছে রাস্টার। আর কিউআর কোড স্যার? কিউআর কোডটা তো ভেক্টর, এটা ভেক্টর, এই যে জুম করতেছি ফাটতেছে না, এটা শেপ দিয়ে ক্রিয়েট করা। কিউআর কোড বায়ার, আমরা স্মার্ট অবজেক্ট করে দিলাম স্যার। এখানে স্মার্ট অবজেক্ট না করলেও হবে, এখানে উনি জাস্ট প্লেস করে বসিয়ে নিয়ে নেবে। ওকে স্যার। আচ্ছা অপু ভাই বলেন। ভাইয়া কোনো কারণে কিউআর কোডটা চেঞ্জ করতে হবে, ওই ক্ষেত্রে কি করবে? এখন তো লেয়ার খুঁজতে হবে, বার করতে হবে, এই অত তো ভাই ঝামেলা নেই, দেখেন আমি আরেকটা লেয়ার করতে দেখাই কত দ্রুত হয়ে যাচ্ছে। এদিক থেকে এখানে আপনার ইমেজটাকে ওইটাকে রাস্টারাইজ করতে হয়, এটাকে নিয়ে আসলাম এখান থেকে যতটুকু আছে, ছোট বড় সাইজের ক্ষেত্রে ইমেজের ক্ষেত্রেও করা যায়। আগের কিউআর কোডকে এখানে আনগ্রুপ করতে হবে, যেহেতু আমরা গ্রুপ অলরেডি করে ফেলছি। আর যদি ডাইরেক্ট করতে চান তাহলে এখান থেকে গ্রুপ সিলেকশন দিয়ে করা যেতে পারে, সেক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টারকে আলাদা আলাদা করে ডিলিট করতে হবে। আর মার্কেট প্লেসে এভাবে ফাইল দিছি, আমার ফাইল অ্যাপ্রুভ করা আছে, সেক্ষেত্রে আমরা নিশ্চিত থাকতে পারি যে ফাইল অ্যাপ্রুভ করবে, কেননা আমি ফাইল অ্যাপ্রুভ করাই আপনাদেরকে বলতেছি। এভাবে দিয়ে ফাইল অ্যাপ্রুভ নিয়ে নিচ্ছে, কিউআর কোডের জন্য আলাদা স্মার্ট অবজেক্ট বা এটা প্রয়োজন পড়ে না। এটা করে নেওয়া যেতে পারে। আর এটা ইমেজ কিউআর কোডের ক্ষেত্রে এটা ভেক্টর বেসই চাই, কিউআর কোডের ক্ষেত্রে ভেক্টর বেস। এখানে অ্যালাইন করলে হয়তো আরেকটু সরবে, অ্যালাইনগুলো করে নিয়ে নেবেন আপনারা, অ্যালাইনের জন্য এদিকে যাচ্ছে না। এবার আসি ফাইল সেভের ক্ষেত্রে। ফাইল সেভের ক্ষেত্রে যেটা করবেন আপনারা, আপাতত এটা ফাইল সেভ, এআই ফাইলে সেভ করেন, ডেস্কটপ ফাইল, এই যে এআই যেটা আছে অনেকগুলো ফরম্যাট আছে। আচ্ছা আরেকটু যেহেতু আছে সময় আছে 10 মিনিটের মধ্যে আসি। ফাইল সেভিং, ফাইল কখন কোনটা সেভ করব, কিভাবে সেভ করব বা কখন কোনটা দিব। তাহলে প্রথমত আসি এআই ফরম্যাট। এআই তো হচ্ছে, এ তো হচ্ছে অ্যাডোবি, আই তো হচ্ছে ইলাস্ট্রেটর। এটা হচ্ছে যেমন পিএসডি, ফটোশপ, ডকুমেন্ট, সেরকম এ হচ্ছে অ্যাডোবির পার্সোনাল ফাইল, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর পার্সোনাল ভেক্টর ফাইল, যেগুলো পার্সোনাল ভেক্টর হচ্ছে এআই ফাইল। দ্বিতীয়ত আসি সেভের ক্ষেত্রে, ফাইল সেভ, এরপর আস্তে আস্তে পিডিএফ অলরেডি আমরা জানি, পিডিএফও কিন্তু ভেক্টর হয়। আপনি এখান থেকে যদি পিডিএফ সেভ করেন, এটা যতই জুম করেন এটাও কখনো ফাটবে না, পিডিএফও হয়। কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে সেভ করলে সেটাও এডিটেবল থাকে, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে সেভ করলে সেটাও এডিটেবল থাকে। তবে পিডিএফ যদি বায়ার চায়, পিডিএফ এর ক্ষেত্রেও প্রিন্ট করতে কোনো অসুবিধা হয় না, জাস্ট পিডিএফ ফাইল আমরা যেটা জানি সেটাই। এরপরে আসি ইপিএস। ইপিএস হচ্ছে মেইন ভেক্টর ফাইল। মেইন ভেক্টর ফাইল কোনটা? যেমন ভেক্টর সফটওয়্যার কি শুধু, ভাইয়া হ্যাঁ বলেন। পিডিএফ দেওয়ার সময় কি ক্রিয়েট আউটলাইন করে দিতে হবে যাতে ফন্টগুলো সমস্যা না হয়? না, এক এক মার্কেট প্লেস এক এক ভাবে চায়, পিএনজি ট্রির ক্ষেত্রে আপনাকে আউটলাইন করতে হবে না। এবার আসি ইপিএস ফরম্যাট। ইপিএস ফরম্যাট হচ্ছে ভেক্টর ফাইল। আমাদের কি শুধুমাত্র ভিডিও এডিটিং এর জন্য কি একটাই সফটওয়্যার, আলাদা কোনো কোম্পানির সফটওয়্যার নেই? অবশ্যই আছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো আছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো আছে, কোরাল স্টুডিও আছে, ম্যাজিক মুভি স্টুডিও আছে, ক্যামতাসিয়া আছে, ফিল্মোরা আছে, অনেক আছে। একটা কাজে কিন্তু বিভিন্ন কোম্পানি করতে পারে, কিন্তু আমরা জানতেছি অ্যাডোবি। প্রথম যেদিন আমরা ক্লাস করছিলাম সেদিন আপনাদের ফটো এডিটিং এর আরো কিছু সফটওয়্যারের কথা বলছিলাম, অ্যাডোবি অ্যাফিনিটি বলছিলাম, কোরেল ড্র বলছিলাম, এরকম আরো কিছু আরো একটা সফটওয়্যারের নাম বলছিলাম। এই সফটওয়্যারগুলো ঠিক আপনার এই ফাইলটা যখন ওই সফটওয়্যারে ওপেন করবেন, এই জন্য একটা ভেক্টর ফরম্যাট হচ্ছে ইপিএস। ইপিএস ফাইলে যখন সেভ করব, এটা যে কোনো ভেক্টর সফটওয়্যারে সহজে ওপেন হবে, অর্থাৎ ইপিএস ফরম্যাটে। আর এআই ফাইলটা হচ্ছে স্পেসিফিকলি ভাবে
ইলাস্ট্রেটরের জন্য। কোনো মার্কেট প্লেস ইপিএস চায়, কোনো মার্কেট প্লেস এআই চায়। অর্থাৎ আমরা যখন মার্কেট প্লেসে ফাইলগুলো সাবমিট করব, কোনো মার্কেট প্লেস ইপিএস চায়, কোনো মার্কেট প্লেস এআই চায়। তারপরে আসি এখানে হচ্ছে ইলাস্ট্রেটর টেমপ্লেট, যেমন বিজনেস কার্ডটা আপনি টেমপ্লেট আকারে তৈরি করতে আছেন, সেক্ষেত্রে ইলাস্ট্রেটর টেমপ্লেট ব্যবহার করা যেতে পারে। আর এসভিজে এটা মূলত ওয়েবের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ওয়েব জাতীয় ফরম্যাটের ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে, ওয়েব জাতীয় ক্ষেত্রে এসভিজি ফরম্যাটটা। এবার আসি এখানকার সেভের ফরম্যাটটা। এদিকে প্রত্যেকটা যে কয়েকটা ফরম্যাট আছে প্রত্যেকটা জানি, এগুলা হচ্ছে প্রত্যেকটাই কিন্তু আপনার ভেক্টর ফরম্যাট। যে কয়েকটা আসলাম প্রত্যেকটাই ভেক্টর ফরম্যাট, কখনোই এটা আমাদের জুম করলে কখনো এটা ফাটবে না। এবার আসি ইমেজের ফরম্যাটের ক্ষেত্রে। এটা যখনই আপনি ইমেজ আকারে এক্সপোর্ট করবেন তখনই কিন্তু এটা আপনার রাস্টারাইজ হয়ে যাবে। যখনই ইমেজ আকারে, এটা অফিস থেকে ফোন আসছে, হ্যাঁ ইমেজ ফরম্যাটে ছিলাম আমরা, তাহলে এখান থেকে যাবতীয় জিনিস ভেক্টরে। এবার ইমেজ আকারে আপনি কিভাবে, ওয়াইড বাই একটু মিট করেন, ইমেজ আকারে কিভাবে এক্সপোর্ট করব। ইমেজ আকারে ঠিক আগের মতোই ফটোশপে যেভাবে করছিলাম, ফাইল থেকে হচ্ছে এক্সপোর্ট। ওয়েবের জন্য যদি করতে চান তাহলে হচ্ছে সেভ ফর ওয়েব। তাহলে এখানে আমার যে আর্টবোর্ডটা শো করানো আছে এটা যদি আমি ক্লিক করে দিই, ভাই আদান হয়ে গেছে, নামাজে যাইতাম ভাই, আমার রুলটা দিয়ে দিবেন। আচ্ছা ওয়াইড ভাই ঠিক আছে, আপনারটা আমার সমান থাকবে। আচ্ছা সিলেটে কি তাড়াতাড়ি আজান দেয়? আচ্ছা ঠিক আছে ভাই, লিখ নেন। জি ভাই এই আদান হচ্ছে। এখান থেকে আসি, তাহলে এটা আমি ফিট করে দিলাম। এটা যদি আমরা এখানে রেজোলিউশনটা বাড়াইতে পারবো, যেহেতু এটা ইমেজ ফাইল এখন কিন্তু ভেক্টর হয়ে গেছে। এখান থেকে আপনি সেভ ফর ওয়েব দিলে যে আর্টবোর্ডটা সিলেক্ট থাকবে সেক্ষেত্রে সেটা এক্সপোর্ট করতে পারবো। দ্বিতীয়ত এক্সপোর্টের ক্ষেত্রে এখানে আছে যে এক্সপোর্ট এস, এখানে আপনি ওই যে জেপিজি, পিএনজি, ফটোশপে যে ফাইলগুলো পাইছিলাম সেই ফাইলগুলো এখানে পেয়ে যাবেন। ইমেজ করতে চাইলে জেপিজি, পিএনজি এভাবে করা যেতে পারে। প্রশ্ন ছিল, হ্যাঁ বলুন। আমার আপলোডের যে পেজটা নিলাম, যে বিজনেস কার্ডটা নিলাম, এর পাশে যে একটা ফাইল থাকে ওইটা দেখলাম সেভ করার সময় জেপিজি তে চলে আসে। এক্সপোর্ট আসলে ওটা আপনি সেভ ফর ওয়েব করবেন, আর যখন আপনি সেভ করবেন তখন এটার ক্ষেত্রে সমস্যা হয়। তবে কিছু সেটিং আছে, এটা চেঞ্জ করলে হয়ে যাবে। এটা সেভ ফর ওয়েব করলে আর্টবোর্ডের বাইরেটা আর আসবে না। আর যদি এক্সপোর্ট থেকে দেন এক্সপোর্ট এস, এখানে কিছু অপশন আছে। এক্সপোর্ট তো না, এক্সপোর্ট। আচ্ছা আসি এক্সপোর্ট এস, তারপর ভাই ওই যে ইউজ আর্টবোর্ড দিলে হয়ে যায়। আচ্ছা আবার অফিস থেকে আসলে, একটু আগে লর্ড 7 থেকে ফোন করছে, এবার লর্ড 11 থেকে। প্লিজ ওয়েট। হ্যালো, হ্যাঁ আপু বলেন। জি আপু বলেন। আপু আমি তো আপু আজকে বাড়ি চলে যাচ্ছি 6টার দিকে। আমি তো ঢাকা থেকে বাড়ি যাচ্ছি। জি সেক্ষেত্রে শুধুমাত্র ল্যাপটপ নিয়ে যাচ্ছি, আর বাসায় তো ইন্টারনেট পাই, দিক থেকে সমস্যা। ঢাকায় থাকলে তো কোনো সমস্যা ছিল না। আমি বুঝতে পারছি আপু, আমি ঢাকা থাকলে অবশ্যই আপনারটা আমি করতে পারতাম। আর আজকে আমার 8টার দিকে রাতে ট্রেন, ব্যাক করবো পরে শুক্রবারে। আর পিসি রেখে যাচ্ছি, ক্লাস নিচ্ছে আপু ল্যাপটপ থেকে। ল্যাপটপে শুধু ক্লাসের যে উপকরণগুলো শুধু সেই কয়েকটা নিয়ে যাচ্ছি, আর কি এক্সট্রা কোনো থাকতেছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু, কতক্ষণ লাগতে পারে? আচ্ছা ঠিক আছে আপু। আচ্ছা আপু, আমি 5টা 30-এ আমি আসতেছি। আচ্ছা 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 ঠিক আছে আপু। তারপরে আসি, আচ্ছা অপু ভাই যেটা বলছিল, যে অলরেডি ভাই বলছেন এখানে লেখা আছে নিচের দিকে ফাইল ফরম্যাটের দিক থেকে এখানে ইউজ আর্টবোর্ড। আচ্ছা আরো সিলেক্ট করলে এইদিকে আমি ততটা করিনি, সেভ ফর ওয়েবে করি। আচ্ছা জেপিজি হয়ে গেল, জেপিজি। এই যে লেখা আছে ইউজ আর্টবোর্ড, মার্ক করলে এখানে চলে আসে শুধুমাত্র আর্টবোর্ড ব্যবহার করবে। র্যাম্প বা এগুলা কত থেকে কত আর্টবোর্ড করবেন, 1 2 আমার দুইটা আছে, কত থেকে কত আর্টবোর্ড আপনি এক্সপোর্ট করতে যাচ্ছেন এখান থেকে করা যেতে পারে। আর এই আর্টবোর্ড না করলে যেভাবে আছে শেপগুলো বাইরে থেকে বা যেগুলো আছে সেভাবে এটা এক্সপোর্ট নিয়ে নিবে। এমনটাই তো নাকি ভাই তন্ময় ভাই? হ্যাঁ ভাই জি ভাই এরকমই। থ্যাংক ইউ। আর এইখান থেকে আমি যত সেভ ফর ওয়েব করি আর এখানে এক্সপোর্ট ততটা আমি করি না। ইমেজের ক্ষেত্রে সেভ ফর ওয়েব করলে এই ঝামেলাগুলো থাকে না। আর এখানে আমাকে সরাসরি এই যে প্রিভিউ ইমেজটাও দেখিয়ে দিচ্ছে। রেজুলেশন আমি কমিয়ে বাড়িয়ে নিতে পারি। আমি যদি 500 দিয়ে দিই এটা অটোমেটিক্যালি কমিয়ে বাড়িয়ে নেওয়া যেতে পারে। ওই গিয়ে ফিট করে দেই। এখানে রেজুলেশন যত বাড়াবো তখন এটা আর ফাটবে না। আমি অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি।